আজ নিয়ে তৃতীয় দিন, ক্রমাগত মুষলধারায় বৃষ্টি। বন্ধ হওয়ার নাম চিন্তা নেই। এদিকে আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নিম্নচাপ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে 7 দিন ধরে বৃষ্টির সম্ভাবনা। আপাতত গ্যাসের উনুনে খিচুড়ির হাঁড়ি চাপিয়ে কানে হেডফোন লাগিয়ে আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম শোনায় ব্যস্ত। ইদানিং আমি ঘর ভাড়া নিয়ে দমদম পার্কে থাকি। দমদম পার্ক বাস স্টপেজে নেমে বামে মুড়ে সোজা রাস্তা ধরে ক্যানেলের ওপর ছোট্ট ব্রিজ পেরিয়ে ডান দিকে যে 6তলা বিল্ডিং, তার 3তলার ঘরে আমি আর আমার 2জন ল্যাবরেটরির মেটের বসবাস। 3জনেই গবেষণারত। কিছু একটা বিষয় নিয়ে গবেষণা করছি তো করেই যাচ্ছি, ফলাফল বেরোতে চাইছে না। সরকার ঘর থেকে এ যাবৎ প্রতি মাসে কিছু টাকা পড়াশোনা বাবদ পকেটে এলেও সে টাকা আসা কিছুদিন পর বন্ধ হবে, সেটাও আমি ভালোই বুঝি। তবুও চলছে দিনের মতো। হেডফোনে গানের আওয়াজ বন্ধ হলো। মোবাইল স্ক্রিনে দেখি সুকন্যাদি ফোন করেছেন। আমি কল ধরে বললাম, কি ব্যাপার, হঠাৎ আজকে কল? সুকন্যাদি উদ্বিগ্নভাবে বললেন, সোমের কিছু খবর জানিস? সকাল থেকে কল রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। কই না তো, সোমদার সাথে কালকে একবার কথা হয়েছিল, তারপর আর কথা হয়নি। একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সুকন্যাদি বললেন, তোর সোমদা কোনোদিন পাল্টাবে না। আচ্ছা, আমি দেখছি। সুকন্যাদি হলেন সোমদার প্রেমিকা। একজন 6 ফুট লম্বা, সুস্বাস্থ্য, সুগঠিত, মেদহীন শরীর, মাংসল পেশি এবং বুদ্ধিমান মস্তিষ্কের সোমদার পাশে একজন এলোমেলো, প্রতিটি বস্তু মনে করিয়ে দিতে হয়, আবার খুবই সংবেদনশীল, এবড়ো খেবড়ো দাঁতের হাসিযুক্ত সুকন্যাদি। এইরকম দম্পতি মেলা ভার। সুকন্যাদি বললেন, তোর দাদার চোখগুলো অন্যরকম, যে কোনো নারীকে পাগল করে দিতে পারে। রাগ, অভিমান, প্রেম দিয়ে ভালোই চলছে দুজনের। সুকন্যাদি কোনো কারণে রাগ অভিমান করলেও সবশেষে সোমদা ঠিক মানিয়ে নেন। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, সোমদা কল রিসিভ করছে না কেন? তাহলে কি একবার সোমদার ফ্ল্যাটে গিয়ে দেখে আসা যাক? সোমদা ইদানিং চ্যাংড়া কালী মন্দিরের কাছে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন। কিছুদিন পর সুকন্যাদের সাথে বিয়ে, তাই আগেভাগে প্রস্তুতি বলা চলে। ফ্ল্যাটের একটি ঘর অতিথিদের জন্য, যেখানে যত মক্কেল রহস্য নিয়ে উপস্থিত হন। রহস্য সমাধান হল সোমদার চাকরি ছাড়া অন্য কাজ। সকাল 9টা থেকে 5টা অফিস, চাকরি, তারপর নিজের দুনিয়াতে। আমি মাঝে মাঝে সেই ফ্ল্যাটে রওনা দিই। যেটা দেখতে পাওয়া যায় সেটি হল ঘরের মধ্যে চারিদিকে বইয়ের ছড়ানো ছিটানো অবস্থা, অথবা বিভিন্ন ধরনের চারাগাছ, তাদের পাতা, ফুল। সোমদার কাছে চাকরিটুকু শুধুমাত্র জীবন ধারণের নিমিত্ত মাত্র। বাকি সবটুকু ধ্যান, জ্ঞান, রহস্য সমাধান এবং প্রতিদিন নতুন কিছু জানার কাছে লাগিয়ে দেন। খিচুড়ি প্রায় তৈরি। আমি খিচুড়ি নামিয়ে স্নানের জন্য বাথরুমে যাব, ঠিক তখনই সোমদার কল। রিসিভ করতেই ওপার থেকে সোমদা বলে উঠলেন, হ্যালো রিক, কোথায় আছিস? আমি বললাম, আমি ঘরেই আছি, ল্যাব যাব ভাবছিলাম। তুমি কোথায়? সুকন্যাদি আমাকে ফোন করেছিল, তোমাকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না। সোমদা বললেন, অফিসের ঝামেলা, আমাকে একটা মিটিংয়ের জন্য দিল্লি যেতে হবে। একটা প্রেজেন্টেশন আছে, সেটা সেরে ফিরব। এই আজ বিকেলেই যাওয়ার ফ্লাইট। এতটাই ব্যস্ত যে ফোন রিসিভ করার সময় পাইনি। বলছি শোন, তোর একটা কাজ আছে। আমি খুব উৎসুকভাবে বললাম, কি কাজ? সোমদার গলার আওয়াজ আরও একটু নামিয়ে বললেন, এতদিন আমার সাথে থেকে যা শিখলি সেই কাজ। আমি আগ্রহের সাথে বললাম, রহস্য সমাধান কোথায়? বুকের ভেতর কেমন যেন ধূপপুকানি বেড়ে গেছে। সোমদা আমাকে রহস্য সমাধানের দায়িত্ব দিচ্ছেন। নিজেকে কেমন যেন শার্লক হোমস মনে হতে শুরু করল। সোমদা বললেন, বলছি, সকালে সুদীপবাবু ফোন করেছিলেন। রামপুরের প্রফুল্ল মহাপাত্রকে চিনিস তো? ওনার 4 দেওয়াল পরিবেষ্টিত উঠোনে 2টো চন্দন গাছ ছিল। গতরাত্রে সেই গাছ দুটি চুরি হয়ে গেছে। গাছের গোড়া থেকে করাত দিয়ে কেটে নিয়ে গেছে। আশ্চর্যজনক ব্যাপার হলো, তার কয়েক ফুট দূরেই প্রফুল্লবাবুর শোবার ঘর। তিনি সারা শব্দ পাননি। আমি চমকে উঠলাম, সে কি? দুটোর মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। সে ছোটবেলায় প্রফুল্ল মামাকে গাছগুলো লাগাতে দেখেছিলাম, প্রায় 16-17 বছর হলো। সোমদা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, সেটাই তো। প্রফুল্লবাবু বলছেন 17 বছর, কিন্তু আমার দিল্লি যাওয়া এতটা দরকারি, না গেলে হয়তো চাকরি থাকবে না।
তাই তুই এবার রহস্য সমাধান করে আয়, আমাকে প্রতিটা তথ্য ফোন করে জানাবি। আমি বললাম, ঠিক আছে, আমি তাহলে রাত্রে হাওড়া চক্রধরপুর ট্রেনে রওনা দেবো, ভোর নাগাদ পৌঁছে যাব। সোমদা ধমকের সুরে বললেন, অত দেরি করলে চলবে না, দুপুরের রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসে রওনা দিবি, বাঁকুড়ায় নামবি, ওখান থেকে সুদীপবাবু ব্যবস্থা করে দেবেন, কথা বলা আছে, উনি তোকে চন্দনপুরে ছেড়ে দেবেন, সেখান থেকে তুই তক্ষুনি প্রফুল্ল মামার বাড়ি যাবি। আর একটা কথা, একটা তথ্যও যেন ঘটনাস্থল থেকে উধাও না হয়। আমি সহমত হলাম। আচ্ছা, যেটা বলছিলাম, সুকন্যাদিকে একবার কল করে নিও। সোমদা তাড়াহুড়ো করে বললেন, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে সব খবর দিবি, চল রাখলাম। কল কেটে যাওয়ার পর চুপচাপ কিছুক্ষণ বসে থাকলাম। আজকে আর স্নান জুটবে না, হাতে সময় খুবই কম, তাই তাড়াতাড়ি টেবিলের ওপর একটা থালায় খিচুড়ি ঢেলে খেতে খেতে ব্যাগ গুছিয়ে ফেললাম। দমদম পার্ক থেকে L238 ধরে সোজা হাওড়া যাব, সেখান থেকে ট্রেন, তারপর সেখান থেকে চন্দনপুর। চন্দনপুর আমার মামা বাড়ি, রামপুর তার গা লাগোয়া আরেকটি গ্রাম। বাউরিডিহিতে মাওতত্ত্বের সমাধান করে সোমদার তখন প্রচুর সম্মান। সুদীপবাবু মাঝে মাঝে থানায় ডেকে পাঠাতেন, জটিল কেস সমাধানের জন্য আলোচনা করতেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সোমদা কলকাতা চলে এলেন, ফলে যোগাযোগ কম হয়ে উঠল। মাঝে কয়েকটা বছরের মধ্যে সরকার জঙ্গলে জঙ্গলে পুলিশ বাহিনী ফোর্স নামালেন মাওবাদী দমনের জন্য। রাজ্যে তখন এক উত্তাল অবস্থা, ওদিকে সিঙ্গুর, নন্দীগ্রাম, অন্যদিকে মাওবাদী, সব মিলেমিশে সরকারের লেজে গোবরে অবস্থা। ঠিক তারই মাঝে এক নেত্রীর আন্দোলন, চারিদিকে বাড়তে থাকল খুন খারাপি। প্রতিদিন খবরের কাগজে মানুষ খুনের খবর আসে। ঠিক এর মাঝেই চন্দনপুরে ঘটে গেল এক নৃশংস ঘটনা, যা ভাবলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। তখন 2011 সাল, সময়টা এপ্রিল মাস। মাঝে মাঝেই কালবৈশাখের তাণ্ডব নৃত্য গোটা শহর মাতিয়ে দিয়ে চলে যায়। আমি এবং সোমদা যাদবপুরে এই মেসের বাসিন্দা। কলকাতার গরমে দুজনের নাজেহাল অবস্থা। এখানে গরমের আর্দ্রতা বেশি, সুতরাং প্রতিনিয়ত একটা অস্বস্তির ভাব কাজ করবে, সেটাই স্বাভাবিক। রাত্রিবেলায় সোমদা এবং আমি মেসের ছাদে আড্ডা দেওয়ায় ব্যস্ত। সোমদা সিগারেটে টান দিতে দিতে বললেন, বহুদিন চন্দনপুরে যায়নি, এই গরমে কিছুদিন সবুজ জঙ্গল, উঁচু পাথরের টিলা, বড় বড় পুকুরের মাঝে ঘুরে এলে মন্দ হতো না। আমি উৎফুল্লতার সাথে বললাম, যাবে? আমার সামনে কিছুদিন একদমই ফাঁকা, আমিও কিছুদিন এই গরমের থেকে শান্তি চাইছি। সোমদা চলন্ত সিগারেট অ্যাশট্রেতে দেবে বললেন, আচ্ছা তাহলে অফিসে একটা ছুটির দরখাস্ত করি। আমি বললাম, কি বলে ছুটি নেবে? সোমদা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে বললেন, সে আমি কোনোভাবে মানিয়ে নেব। শেষমেশ আমাদের সিদ্ধান্ত হলো, সামনের শনিবার সাঁতরাগাছিতে রূপসী বাংলা ট্রেনে বাঁকুড়া, তারপর বাকি রাস্তা বাসে। প্রায় 7 ঘন্টা রাস্তা, হাতে 2 দিন সময়, তাই আমি ব্যাগপত্র সব গোছানো শুরু করলাম। 15 দিনের জন্য এই শহর থেকে মুক্তি, 15 দিনের জন্য মামাবাড়ি। মামাবাড়ি মানেই আদর যত্নের কোনো খামতি থাকে না, সাথে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া। মেসের খাবার খেতে খেতে কেমন একঘেয়েমি চলে এসছে। বাউরিডিহি থেকে সন্ধ্যা চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমিও পড়াশোনার জন্য কলকাতায় রওনা দিই। সন্ধ্যা থাকা, খাওয়া, পড়ার সব ব্যবস্থা করে দেন। মা বাবা খুব নিশ্চিন্ত হন এই ভেবে যে ওনাদের ছেলে কোনো অখাটে বখাটে ছেলের পাল্লায় পড়েনি, সন্ধ্যার নজরদারির মধ্যে থাকবে। ধীরে ধীরে শহরটার সাথে একটু একটু প্রেম হতে থাকে। বাড়ি আসা যাওয়া কমে যায়, 6 মাসে একবার আধবার, অথবা দুর্গাপুজো বা সরস্বতী পুজো। সন্ধ্যা ব্যাপারে এখানকার মানুষের বেশি জানা নেই। সন্ধ্যা নিজেও কোনোদিন কাউকে বাউরিডিহির গল্প শোনায়নি। সুতরাং ছোটখাটো চুরিচামারি কেস সমাধান করে সন্ধ্যার একটু একটু করে আশেপাশে পরিচিতি বাড়ছে। নিজের কোনো অফিস নেই, শুধু মুখে মুখে পরিচিতি। সন্ধ্যা সেই নিয়েই খুশি। শুধু প্রতিদিন নতুন নতুন জিনিস শেখার খিদেটা যেন বেড়েই চলেছে। ছুটির দিনে আমাকে সাথে করে লাইব্রেরি নিয়ে যান, তারপর ঘন্টার পর ঘন্টা বই পড়েন। ওনার বক্তব্য, বই পড়লে অনেক কিছু নতুন শিখবি, যেটা বিভিন্ন রহস্য সমাধানের কাজে লাগবে। যাই হোক, এখন 15 দিন সবকিছু থেকে মুক্তি। প্রায় 2 বছর পর চন্দনপুর যাচ্ছি।
অপেক্ষার ঘড়ি একসময় শেষ হলো। আমরা সকালবেলায় রূপসী বাংলা ট্রেনে বাঁকুড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন বাঁকুড়া স্টেশনে পৌঁছাই তখন ঘড়িতে সকাল 10:15। সেই ভোরবেলা যাদবপুর থেকে হাওড়া, তারপর সেখান থেকে সাঁতরাগাছি স্টেশনের ট্রেন। ভোরের ওঠার ক্লান্তিতে গোটা রাস্তা আধো ঘুমন্ত আধো জাগা অবস্থায় কাটিয়ে দিয়েছি। মাঝে একবার চা সহযোগে বিস্কুট খাওয়া হয়েছিল। স্টেশনের বাইরে এসে সন্ধ্যা বললেন, ডিমের টোস্ট চলবে নাকি? পেটেতে খিদে, সুতরাং এই মুহূর্তে সবকিছুই চলবে। মাথা নেড়ে হ্যাঁ বললাম। চন্দনপুর পৌঁছাতে পৌঁছাতে 12টা 12:30 বেজে যাবে। আমি তপন মামাকে ফোন করে জানালাম আমি বাঁকুড়া পৌঁছে গেছি, 2 ঘন্টার মধ্যে চন্দনপুরে পৌঁছাবো। ওইদিকে সন্ধ্যার ডিমের টোস্ট নিয়ে এসে হাজির। স্টেশনের বাইরে প্রাতরাশ সেরে আমরা গোবিন্দনগর বাস স্টপেজ থেকে চন্দনপুরে বাস ধরি। চন্দনপুরকে একটি প্রকৃত গ্রাম বলা যেতে পারে। গ্রামের মাথা দিয়ে উত্তর দক্ষিণে গ্রামীণ সড়ক যোজনার অন্তর্গত পাকা রাস্তা চলে গেছে। সেই রাস্তার 2 পাশে 2টি গ্রাম, পূর্বে চন্দনপুর এবং পশ্চিমে রামপুর। রামপুরের থেকে আয়তনে 10 গুণের চেয়েও বেশি বড় চন্দনপুর। গ্রামের মধ্য বরাবর ধুলো ভর্তি কাঁকড়ের রাস্তা। কাঁকড়ের রাস্তার 2 পাশে মানুষের ঘরবাড়ি। গ্রামের মোড়ে রয়েছে বিশাল বড় বড় 3খানা অশ্বত্থ গাছ। তার মাঝখানে হরি মন্দির, দুর্গা মন্দির এবং রঘুনাথজিউ মন্দির অবস্থিত। সেই মোড়েই রয়েছে গুটি কয়েক দোকান। প্রতি শুক্রবার হাট বসে মোড়ে। হাট ছাড়াও প্রতিনিয়ত গ্রামের মাথায় মানুষের জাঁকজমক দেখা যায়। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করে। গ্রামের কাঁকড়ের রাস্তায় চলতে থাকলে পূর্ব সীমানায় 2টি বিশাল পুকুর পাশাপাশি লাগোয়াভাবে অবস্থিত। গোটা বছর পুকুরে জল থাকে। পুকুরের পূর্ব পাশ শেষ হতেই শুরু হয় সাঁওতাল বাউরিদের গ্রাম শুকরবনি। শুকরবনি গ্রামের মানুষজন চন্দনপুরের মানুষদের চাষাবাদে সাহায্য করে, দিনমজুরি হিসেবে কাজ করে জীবনযাপন করে। এছাড়াও তাদের কাছে আরও 2টি অর্থ উপার্জনের পথ। প্রথমটি হল শাল জঙ্গল। গ্রামের পূর্বে শুকরবনি ছাড়িয়ে আরও 1 কিমি দূরে জঙ্গলে পাওয়া যায় বিভিন্ন ধরনের গাছ, শাল, পেয়ারা, মহুল, সোনাঝুরি। অন্যটি হল পাথর খননের কাজ। এক কথায় বলা যেতে পারে বেআইনি পাথর খাদান। গ্রামের দক্ষিণে এক বিশাল মাঠ অবস্থিত। মাঠ পেরিয়ে চাষবাদের জমি, মাঝে মাঝে পলাশ গাছের মেলা। ঠিক তার সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে ভল্লুক পাহাড়। নামে ভল্লুক পাহাড় হলেও এর উচ্চতা পাহাড়ের মতো নয়। এটি কোনো প্রাগৈতিহাসিককালে ভূমিকম্পের ফলাফল মাত্র। ভূমিকম্পের ফলে উঁচু উঁচু পাথরের চাই মাটি ফুঁড়ে আকাশের দিকে মাথা তুলে টিলা অথবা ছোট পাহাড়ের রূপ ধারণ করেছে। ঠিক তার পেছনেই অবস্থিত বেসরকারি পাথরের খাদান। চন্দনপুরের মানুষজন বরাবর শান্তিপ্রিয়। কোনো ঝামেলাতে না জড়িয়ে গ্রামের উত্তরে থাকা ক্ষেত জমিতে চাষবাদ নিয়ে ব্যস্ত থাকেন। কিছু মানুষ বাইরে চাকরি করেন, তারা সেই নিয়েই ব্যস্ত। তাই এই পাথরের খাদানে কি হচ্ছে না হচ্ছে তাই নিয়ে মানুষের মাথা ঘামানোর সময় বা আগ্রহ কোনোটাই নেই। তাই রমরমিয়ে চলছে সে ব্যবসা। গ্রামগঞ্জ, নদী, নালা, ক্ষেত সব পেরিয়ে দুপুর 12টা নাগাদ চন্দনপুরে পা রাখতেই চারিদিকে মানুষের প্রশ্নের বান। কেমন আছিস? কোথায় আছিস? এটা কে? চেনা চেনা লাগছে। সোমদত্ত নাকি? কেমন আছো বাবা? গ্রামের মোড় থেকে পরিচিত অপরিচিত মুখগুলো পেরিয়ে কয়েকটা বাড়ি অতিক্রম করে মামা বাড়িতে ঢুকলাম। সে এক এলাহি ব্যাপার। পৌঁছানোর সঙ্গে সঙ্গে শরবত, জল, মিষ্টি কোনো কিছুর কমতি নেই। 2 বৎসর পরে ভাগ্নে মামাবাড়ি এসছে। সোমদা সেদিকে ধ্যান না দিয়ে এক মনে প্রতিটা জায়গা পর্যবেক্ষণ করছেন। সোমদা এই অবধি আমার সাথে 2-1 বার এসেছেন চন্দনপুরে, তাই ওনার কাছে এক প্রকার নতুন জায়গার মতো। ভালোভাবে কাটল 4 দিন। পুকুরে স্নান, দুপুরে আম জাম গাছের নিচে ঘুম, বিকেলে বড় মাঠে ক্রিকেট, ভল্লুক পাহাড়ের মাথায় উঠে পুরো গ্রাম দেখা। সন্ধেবেলা খোলা আকাশের নিচে তারা গুনে বেশ কাটছিল। ব্যাঘাত ঘটল 4 দিনের পরের সকালবেলায়। সেদিন সকালবেলা সন্ধ্যার আগের মতো ঘুম ভাঙল। আমি মুখ হাত ধুয়ে রাস্তায় বেরোতেই দেখলাম গোটা গ্রামের চাঞ্চল্যকর অবস্থা ছড়িয়ে পড়েছে। মোড়ের মধ্যে চটলা করে মানুষের ভিড়। সবাই কিছু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করছে, কিন্তু কি ব্যাপার কানে আসছে না।
হরি মন্দিরের প্রাঙ্গণে আমার বয়সী কয়েকটা ছেলে বসে গল্প করছিল। আমি তাদের কাছে গিয়ে ব্যাপারটা জানতে চাইলাম। তাদের বক্তব্য অনুযায়ী এইটুকু বুঝলাম যে গত রাত্রে চন্দনপুরের জমিদার বংশীয় বরুণ চক্রবর্তীর ছোট ভাই তরুণ চক্রবর্তী খুন হয়েছেন। কে বা কারা বাম দিকে উড়ু বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে। ঘটনাটি খবর পাওয়ার সাথে সাথে তরুণ চক্রবর্তীকে গাড়ি করে বাঁকুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। আমি শুনে কেমন হতভম্ব হয়ে গেলাম। চন্দনপুর সব দিন শান্তিপ্রিয় গ্রাম, কেউ কারো ঝামেলাতে থাকে না, কোনো হিংসা নেই, মারামারি নেই। সেই গ্রামে নাকি খুন! আমি মামাবাড়ির উদ্দেশ্যে দৌড় লাগালাম। এত কিছু হয়ে গেল, সন্ধ্যা এখনো ঘুমোচ্ছেন। কে বা কারা এই খুন করল, কেনই বা করল? রহস্যের সমাধান হবে কি করে? বাড়ি ফিরে দেখি সন্ধ্যা ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চায়ের কাপ হাতে ছাদের মধ্যে পায়চারি করছেন। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, সন্ধ্যা জানো, গতকাল রাত্রে এই গ্রামে একটা খুন হয়ে গেছে। সন্ধ্যা ছাদের একটা কোনায় দাঁড়িয়ে গ্রামের দিকে তাকিয়ে বললেন, আমি জানি। আমি অবাক হয়ে বললাম, মানে? সন্ধ্যা আমার দিকে তাকিয়ে বললেন, একটা খুন। বরুণ চক্রবর্তীর ভাই তরুণ চক্রবর্তী গতকাল রাত্রে খুন হয়েছে। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম। মনের ভেতর একটাই প্রশ্ন, সন্ধ্যা কিভাবে জানল? সন্ধ্যা আবার পাইচারি করতে করতে নিজের কথা চালিয়ে গেলেন। আমি চন্দনপুরে আসার দিন থেকে একটা ব্যাপার লক্ষ্য করেছি। গোটা রাত পাথরের ছিদ্র করার রিগ মেশিনের শব্দ কানে ভেসে আসে। নিস্তব্ধতা ভেদ করে সেই শব্দ এতটাই পরিষ্কার যে পাতলা ঘুমের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। তারপর আর একটি ব্যাপার হলো, আমরা থাকি দোতলায়, জানলা খোলা থাকে, তাই সেই শব্দ আরও পরিষ্কারভাবে শোনা যায়। প্রতিদিন ঠিক 2:30 বা 3টে নাগাদ ঘটে একটি বিস্ফোরণ। পাথরের বড় বড় চাই ভাঙার জন্য করা হয়। গতকাল তার ব্যতিক্রম ছিল না, কিন্তু বিস্ফোরণের শব্দ হলো দুটি, একটি মৃদু এবং একটি তীব্র শব্দ। খটকা লাগে সেখানে। তুই তখন কানে হেডফোন লাগিয়ে মরার মতো ঘুমোচ্ছিস। আমি নিচে নেমে রাস্তায় বেরিয়ে সিগারেট জ্বালাই। কিছুক্ষণের মধ্যেই দেখি গ্রামে একটা কোলাহল শুরু হয়েছে। কিছু বয়স্ক এবং যুবক মানুষ গ্রামের পূর্বে দৌড়াচ্ছেন। ঘর থেকে তপন মামাকে স্কুটি নিয়ে বেরোতে দেখলাম। তপন মামা আমার মুখোমুখি হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এখানে? আমি বললাম, ঘুম ভেঙে গিয়েছিল, তাই রাস্তায় এসে দাঁড়াই। এসে দেখছি সবই পূর্ব দিকে দৌড়াচ্ছেন। আপনি বা এত রাত্রে কোথায় যাচ্ছেন? কি হয়েছে? কিছু গুরুতর? মামা স্কুটিতে স্টার্ট দিয়ে বললেন, তাড়াতাড়ি গাড়িতে বসো। আমি বসলাম। রাস্তায় যেতে যেতে শুনলাম বরুণ চক্রবর্তী একটু আগে মামাকে ফোন করেন। বলেন, তরুণ গুরুতর আহত, তাড়াতাড়ি আসুন। ঘটনাস্থলে পৌঁছে দেখি প্রচুর মানুষের ভিড়। ভিড় সরিয়ে মামা এবং আমি সামনে যাই। সামনে চার্জের আলোর পাশে একজন মধ্যবয়সী মহিলার কোলে মাথা রেখে একজন 30-32 বয়সী যুবক যন্ত্রণায় কাতরাচ্ছে। বাম পাশের উড়ুর কাছে অন্য এক 25-26 বছরের মহিলা কাপড় চেপে অঝরে কেঁদে যাচ্ছেন। বুঝলাম যুবকটি তরুণবাবু এবং উড়ুতে কাপড় চাপা দেওয়া মহিলাটি ওনার স্ত্রী। চাপা দেওয়া কাপড়টি রক্তে ভিজে গেছে। কিছুক্ষণের মধ্যে 4 চাকা গাড়ি এসে উপস্থিত হলো। ওদিকে পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের এখনো কিছু খবর নেই। তরুণবাবুকে তাড়াতাড়ি বাঁকুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রওনা দেওয়া হলো। সেই দুটি স্ত্রীলোক এবং গ্রামের কিছুজন সাথে গেলেন। তপন মামা একজন 40 বয়সী ভদ্রলোকের কাছে গিয়ে দাঁড়ালেন। সান্ত্বনা দিয়ে ঘটনার ব্যাপারে জানতে চাইলেন। বুঝলাম ইনি হলেন বরুণ চক্রবর্তী। বারান্দার সিঁড়ির ওপর বসে বলতে শুরু করলেন। সামনে তখন ভিড় ধীরে ধীরে কমতে শুরু করেছে। প্রতিদিনের মতো আমাদের গোটা পরিবার 11টায় ঘুমিয়ে পড়ি। আমরা, মানে আমি, আমার স্ত্রী এবং ছেলে ওপরতলায় থাকি। তরুণের বিয়ে আগের মাসে হয়েছে। নতুন দম্পতি, ওদের নিচের তলা ছেড়ে দিয়েছি। নতুন বউ রান্নাবান্না করতে খুব ভালোবাসেন, তাই সেই দায়িত্ব সে নিজেই নিয়েছে। সব দিনের মতো আজকেও খাওয়া দাওয়া শেষ করে ঘরে ফিরলাম। হঠাৎ 2:30 নাগাদ সদর দরজায় ঠং ঠং করে আওয়াজ হলো। আমি উঠে বসলাম। জানলার দিকে নিচের দিকে তাকাতে দেখি নিচের তলায় আলো জ্বলছে, মানে বুঝলাম তরুণ উঠেছে। কিন্তু আশ্চর্যজনক কথাটি হলো, সদর দরজা গ্রিলের কাছে 2টি ল্যাম্প পোস্টের আলো জ্বলছে না। আমরা সাধারণত ঘুমোতে যাওয়ার আগে সব আলো নিভিয়ে সদর দরজায় গ্রিলের আলোগুলো জ্বালানো অবস্থায় রেখে দিই। ভাবলাম হয়তো তরুণ বন্ধ করেছে, কারণ আলোর সুইচ একটা লুকোনো জায়গায় অবস্থিত
যাতে চোর ছ্যাচরের উপস্থিতি জানা যায়। তরুণ টর্চ নিয়ে গ্রিলের দিকে এগোচ্ছিল। আমি পাঞ্জাবি গায়ে চড়িয়ে সিঁড়ি বেয়ে নামতে যাব, ঠিক তক্ষুনি একটা তীব্র কানফাটা শব্দ। দৌড়ে নিচে নামি, দেখি সদর দরজার সামনে তরুণ মাটিতে পড়ে কাতরাচ্ছে। তার বাম পাশের উড়ু কোনো পশু যেন খোবলে নিয়ে গেছে এরকম অবস্থা। গলগল করে রক্ত বয়ে যাচ্ছে। উড়ুর সেই জায়গা জুড়ে মাংস, হাড় থেতলে ঝুলে গেছে। আমি দিশেহারা হয়ে উঠি। কি করব খুঁজে পাচ্ছিলাম না। এক এক করে সবাইকে ফোন করি। তারপর আপনারা দেখলেন তো। আমি তপন মামার পেছন থেকে বেরিয়ে এসে সামনে জিজ্ঞেস করলাম, কাউকে পালিয়ে যেতে দেখেছেন? বরুণবাবু একবার আমার মুখের দিকে তাকিয়ে তারপর আবার মাথায় হাত দিয়ে বললেন, না, কাউকে না। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কাউকে দেখতে পাইনি। আরেকটি প্রশ্ন, জানি আপনার মনের অবস্থা ভালো না, কিন্তু তবুও, আচ্ছা, দরজার গ্রিলে টং টং করে শব্দ এবং বিস্ফোরণের শব্দের মধ্যে সময়ের ফারাক কতটা? বরুণবাবু বিরক্ত সহকারে বললেন, 15 থেকে 20 মিনিট। তিনি আর সেখানে বসলেন না, উঠে বাড়ির ভেতরে চলে গেলেন। আমি আর তপন মামা ঘটনাস্থল পেরিয়ে বেরিয়ে আসতে যাব, ঠিক তক্ষণই পুলিশের গাড়ি এসে হাজির হলো। একজন অফিসার, বয়স 50 ছুঁই ছুঁই, উচ্চতা মাঝারি, মোটা গোঁফ, মাথায় এলোমেলো চুল, একটা প্রকাণ্ড ভুঁড়ির মালিক, এতটাই বড় যে জামার বোতামগুলো আটকাতেই চায় না। গাড়ি থেকে নেমে আমাদের দিকে এগিয়ে এলেন। তপন মামা তাড়াতাড়ি আমাকে বললেন, থানার মেজুবাবু, নমস্কার করো। তপন মামার নমস্কার গ্রহণ করে তিনি বলতে শুরু করলেন, আরে তপনবাবু যে, এসব কি ঘটনা ঘটছে আপনাদের গ্রামে? হঠাৎ আমার দিকে নজর গেল। তাই ছোকরাটিকে? আমি নমস্কার জানিয়ে বললাম, নমস্কার, আমি সোমদত্ত সিংহ মহাপাত্র, তপনবাবুর ভাগ্নে। মেজবাবু কি একটা ভাবতে শুরু করেছেন। সোমদত্ত মানে বাউরিডিহি মাওতত্ত্ব সমাধানের সোমদত্ত? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ স্যার। আপনারা না সাহায্য করলে কি রহস্য সমাধান হয়? মেজবাবু হেসে বললেন, তাহলে এবারেও রহস্যের সমাধানে লেগে পড়ো। যা সাহায্য চাই জানাবে, আমি কনস্টেবলকে জানিয়ে যাচ্ছি। আমি মুচকি হেসে বললাম, ধন্যবাদ স্যার, তবে এখনের মতো কিছু পর্যবেক্ষণ করে নিয়েছি, বাকিটা দিনের আলোয় ছাড়া সম্ভব নয়। উনি ঘটনাস্থল পরীক্ষা নিরীক্ষা করার জন্য এগিয়ে গেলেন। দুজন কনস্টেবল ততক্ষণে ব্যারিকেড দিয়ে ঘটনাস্থলটি ঘিরে ফেলেছে। চারিদিকে ভোরের আলোর আভাস। সেই আভাসে দেখলাম গ্রিলের সামনের দেওয়ালের কিছুটা অংশ ধসে পড়ে রয়েছে, কিন্তু গ্রিল অক্ষত অবস্থায়। পর্যবেক্ষণের জন্য বাকি রইল পায়ের ছাপ। সে যে গ্রামের মানুষের ভিড়ে মিলিয়ে গেছে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমরা বাড়ি ফিরে এলাম। ফেরার পথে মামার মোবাইলে কল এলো, শুনলাম তরুণ চক্রবর্তী রাস্তায় যেতে যেতে ইহলোক ত্যাগ করেছেন। দেহটি তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। মনের ভেতর এক অস্বস্তি নিয়ে শুয়ে পড়লাম। আমি একটু অভিমানী সুরে বললাম, এত কিছু ঘটে গেল, কিন্তু তবু তুমি আমাকে ঘুম থেকে তুললে না? সোমদা বিছানায় গিয়ে বসলেন। তোকে ঘুম থেকে কি তুলব? তার আগেই তো মামা আমাকে তড়িঘড়ি গাড়িতে চাপিয়ে নিয়ে চলে গেলেন। আমি চেয়ার টেনে সামনে বসলাম। এরপর কি করবে ভাবছ? সোমদা পেছনে হেলান দিয়ে বললেন, রহস্য, পুরোটাই রহস্য। লাইট বন্ধ করল কে? কে করল এই খুন? মানুষটাকে খুন করার উদ্দেশ্য কি? পুরোটাই রহস্য। আপাতত আমাদের দুটি কাজ, প্রথম বরুণ চক্রবর্তীর বাড়ি যাওয়া এবং দ্বিতীয় পাথর খাদানে যাওয়া। বাকি পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। আমি এবং সোমদা গ্রামের কাঁকড় মাটি রাস্তা না ধরে গ্রামের পাশে চাষের ক্ষেতের আল বরাবর রাস্তা ধরে বরুণ চক্রবর্তীর বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। গ্রীষ্মের সময়, তাই চারিদিক জমি খাঁ খাঁ করছে। শুধু মাঝে মাঝে কিছু শশা, উচ্ছা, কুমড়োর চাষ হচ্ছে, তাতে জলাভাবে শুকনো অবস্থা। এই গ্রীষ্মের বিকেল মাঝে মাঝে কালবৈশাখী তাদের জীবন ফেরাতে পারলেও শিলাবৃষ্টি এসে সেটুকু জীবনও কেড়ে নেয়। চলতে চলতে একসময় আমরা দুই পুকুরের মাঝের রাস্তার এক প্রান্তে এসে দাঁড়ালাম। অন্য প্রান্তে অনেকটা জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে বরুণ ও তরুণ চক্রবর্তীর বাড়ি। আমরা এতদিন যাবৎ মামা বাড়ি আসা যাওয়া এবং গল্পগুজব শুনে এই চক্রবর্তী বাড়ির সম্পর্কে যা জ্ঞান আহরণ করেছি তার সংক্ষিপ্ত বিবরণ হল, বরুণ চক্রবর্তী ও তরুণ চক্রবর্তীর দাদামশাই হলেন বিবেক চক্রবর্তী। তখনকার দিনে তিনি ছিলেন জমিদার। 100 বিঘার ওপর জমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। বাড়িতে টাকা পয়সার ছড়াছড়ি। ওনার একমাত্র ছেলে সমরেশ চক্রবর্তী,
মানে বরুণ ও তরুণ চক্রবর্তীর পিতা। জমিদার মশাই ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য কলকাতা পাঠালেন। একমাত্র ছেলে, তার ওপর আবার মা মরা ছেলে, তাই আদর যত্ন বেশি। ছেলে মুখে বলার আগেই সবকিছু সামনে হাজির হয়ে যায়। ছেলে কলকাতায় গিয়ে কুসঙ্গে পড়ল। জমিদারি টাকা উড়তে থাকলো জুয়ার ঠেক ও নিষিদ্ধ পল্লীতে। জমিদারের কপালে চিন্তার ভাঁজ। এদিকে দেখতে দেখতে ছেলের বিয়ের বয়স হয়ে যায়, কিন্তু কোনো কন্যার পিতা জমিদার মশাইয়ের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হন না। অনেক কষ্টের সাধ্যে পাত্রীপক্ষকে রাজি করানো হয়। বিনিময়ে 10 বিঘা জমি জমিদার মশাই পাত্রীপক্ষকে যৌতুক হিসেবে প্রদান করেন। বিয়ের দিনক্ষণ ঠিক হয় এবং বিয়ে সফলভাবে সম্পন্ন হয়। বিয়ের ঠিক 2 বছর পরে বরুণ চক্রবর্তীর জন্ম হয়। ততদিনে বুড়ো জমিদার মারা গেছেন। সব সম্পত্তি সমরেশ চক্রবর্তীর নামে। বাড়িতে বউ রেখে সমরেশ চক্রবর্তী কলকাতায় জুয়া মদ নিয়ে পড়ে থাকতেন। জমিদারির জমি ধীরে ধীরে জুয়ার খাতায় যেতে বসে। বড় সন্তানের জন্মের 5 বছর পর দ্বিতীয় সন্তান তরুণ চক্রবর্তীর জন্ম হয়। দেশে জমিদারি প্রথা উঠে যায়। চক্রবর্তী পরিবারের কাছে যেটুকু জমি ছিল সেটুকু জমি ভাগ চাষি দিয়ে চাষ হতো। সমরেশ চক্রবর্তী নিজে কিছু করতেন না, সবসময় নেশার ধুন হয়ে পড়ে থাকতেন। তাই যে যেভাবে পারে টাকা পয়সা লুটে নিয়ে যায়। এইরকম চলতে চলতে একদিন সমরেশ চক্রবর্তী ট্রাকের ধাক্কায় মারা যান। বরুণ চক্রবর্তীর তখন 15 বছর বয়স। সমরেশ চক্রবর্তীর স্ত্রী কোমর বেঁধে বড় ছেলেকে সাথে নিয়ে চাষবাদের জমি আগলাতে নেমে পড়েন। সব দলিল নথিপত্র হিসেব করে দেখা যায় মাত্র 20 বিঘা জমি পড়ে আছে। বড় ছেলে বরুণের বিদ্যে কম, বিয়ে পাশ করে আর পড়াশোনা করেননি। চাষের কাজে নিজেকে নিযুক্ত করেন। অন্যদিকে ছোট ছেলে তরুণ বাংলায় মাস্টার ডিগ্রি করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার উপর গবেষণা করছেন। এই হলো সংক্ষিপ্ত বিবরণ। আমরা চক্রবর্তী বাড়িতে পৌঁছালাম। গেটের পাশে 4টি ট্রাক্টর দাঁড় করানো। দেখে অনুমান করা যায় ট্রাক্টরগুলো 2-3 বছর পুরনো হবে। তার একটার পেছনে এয়ার কম্প্রেসার লাগানো। সন্ধ্যা আমার দিকে তাকিয়ে বললেন, পাথর খাদানের কাজ করে। আমি বললাম, সবকটা নাও হতে পারে, চাষের কাজেও তো লাগতে পারে। সন্ধ্যা বললেন, সবকটা পাথরের খাদানে বেশিরভাগ সময় কাজ করে এবং যেটিতে এয়ার কম্প্রেসার লাগানো সেটি ডিনামাইট বিস্ফোরণের আগে পাথরকে পরিষ্কার করতে সাহায্য করে। তারপর তাতে পাথরে গর্ত করার জন্য রিগ মেশিন চালানো হয়। সেই গর্তে ডিনামাইট রেখে চার্জ করা হয়। তাছাড়া তুই লক্ষ্য কর, ট্রাক্টরের প্রতিটি টায়ারে অজস্র পাথরের কাটা দাগ এবং ট্রাক্টরের পরিবাহী অংশে পাথরের গুঁড়ো জমাট বেঁধে গেছে। আমি ভালোভাবে তাকিয়ে দেখলাম। সোমদার কথা মতো সাদা পাথরের গুঁড়ো লক্ষ্য করলাম। এমনকি ড্রাইভারের সিটেও সে ধুলো বর্তমান। আমরা আর একটু এগিয়ে যেতেই দেখলাম গ্রিলের কাছে ব্যারিকেড লাগানো হয়েছে। দেওয়ালের এপাশ থেকে বিস্ফোরণের ভগ্নাংশ থেকে উঠোনের থাকা ফুল বাগান, ঘাস সব লক্ষ্য করা যায়। ব্যারিকেডের কাছে মাঝবয়সী পাতলা ইউনিফর্ম পরিহিত, মাথায় টুপি 2 জন কনস্টেবল ঝিমোচ্ছেন। সোমদাকে দেখে একজন উঠে দাঁড়ালেন, বললেন, আসুন, মেজবাবু আপনাকে সাহায্য করতে বলে গেছেন। উনি 11টা নাগাদ আসবেন। আমি সোমদাকে ফিস করে বললাম, তোমার অনেক পরিচিতি দেখছি তো। সোমদা মুচকি হেসে ফিসফিসিয়ে উত্তর দিলেন, কাল রাত্রে মেজবাবুর সাথে হয়তো দেখেছেন। সোমদা একজন কনস্টেবলকে বললেন, একটু ব্যারিকেডের ভেতর দেখতে পারি? কনস্টেবল হেসে বললেন, অবশ্যই। সোমদা ব্যারিকেডের ভেতরে গেলেন, সাথে আমিও প্রবেশ করলাম। প্রাচীরের ভগ্নাংশের কয়েক ফুট দূরে রক্ত এখনো জমাট হয়ে পড়ে আছে। বাগানের ঘাসগুলো চারিদিক থেকে পায়ে দুমড়ানো। রাত্রেবেলা মানুষের ভিড়ে এই দশা, সেটা স্পষ্টত বোঝা যাচ্ছে। সোমদা প্রাচীরের কাছে গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। পুরো ভগ্নাংশটা কালো হয়ে গেছে। ভগ্নাংশের একটা প্রান্ত থেকে 2টি পাতলা ইলেকট্রিক পরিবাহী তার বেরিয়ে আছে। অন্য প্রান্তে একটি তড়িৎ পরিবাহী সুইচের কিছু ভগ্নাংশ মাটিতে এবং কিছু ভগ্নাংশ এখনো দেওয়ালে ঝুলছে। আমি সোমদাকে জিজ্ঞেস করলাম, কি হতে পারে? সোমদা উঠে দাঁড়িয়ে চারিদিকে নজর দিতে দিতে বললেন, খুনি এই বাড়িটার প্রতিটা কোণা কোণা চেনে। সেই রকম সে জানত আলোর সুইচটি কোথায়। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা আওয়াজ এলো, কে ওখানে? পেছনে মুড়তেই দেখি বরুণবাবু ও সাথে তার ছেলে দাঁড়িয়ে। বরুণবাবুকে আমি অনেকদিন দেখিনি। আজ অনেক বছর পর দেখেও বুঝলাম ওনার খুব একটা পরিবর্তন হয়নি। মাথায় হালকা টাক পড়েছে, চোখে এখনো গোল চশমা
এবং সেই মোটা গোফটি বর্তমান। ভুঁড়িটি খুব একটা বড় নয়, তবে ধুতি ও পাঞ্জাবি এবং মাঝারি উচ্চতার সাথে মানানসই। বরুণবাবুর ছেলেটি একটু পাতলা, পরিহিত হাফ প্যান্ট ও জামা দেখে বছর 10-এর মনে হচ্ছে। বরুণবাবু আমার কাছে এসে দাঁড়ালেন। ও রিক, তপন পাঠালো বুঝি? সন্ধ্যা ব্যারিকেড থেকে বেরিয়ে বরুণবাবুর কাছে গিয়ে বললেন, না, রিক আমার সাথে এসছে। আমি এসেছি কিছু ব্যাপারে কথা বলতে, কিছু বিষয় জানার আছে। গতরাত্রে আপনার সাথে কথা বলেছিলাম, মনে পড়ছে? বরুণবাবু সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে বললেন, ও হ্যাঁ, মনে পড়ল। আসলে এমনভাবে ভাই চলে গেল, মাথা ঠিক ছিল না। কে কি বলল খেয়াল করিনি। আপনি কি পুলিশের লোক? বরুণবাবুর ছেলে 3টে চেয়ার এনে সামনে রাখল। আমরা 3জনে বসলাম। সন্ধ্যা বললেন, আমি পুলিশের লোক নই, তবে পুলিশকে রহস্য সমাধান করে সাহায্য করি মাত্র। বরুণবাবু ভ্রু কুঁচকে বললেন, মানে টিকটিকি? সন্ধ্যা মুচকি হেসে বললেন, এখনো হয়ে ওঠেনি। বরুণবাবু বললেন, আচ্ছা বুঝলাম, বলুন কি কথা জানতে চান? সন্ধ্যা বরুণবাবুকে বললেন, বাইরের ট্র্যাক্টরগুলো কি আপনাদের? বরুণবাবু বললেন, আমাদের নয়, শুধু আমার। তরুণ এইসব ব্যাপারে মাথা ঘামাতো না। সন্ধ্যা বললেন, কি ব্যবসা আপনার? বরুণবাবু চেয়ারে হেলান দিয়ে বললেন, ব্যবসা ঠিক আমার নয়, কিন্তু আমার ট্র্যাক্টরগুলো সেই ব্যবসায় যুক্ত। দিব্যেন্দু সৎপাতি হলেন এই ব্যবসার মালিক, আমাদের চন্দনপুরের লোক। কিন্তু ইদানিং তিনি এখানে থাকেন না, তবে ব্যবসার জন্য প্রতি সপ্তাহে আসেন। বাবা মারা যাওয়ার পর সব জায়গায় দলিল কাগজ সবকিছু খুঁজে দেখি 20 বিঘা জমি আমাদের দুজনের জন্য বেঁচে আছে, যার মধ্যে 12 বিঘা জমি 3 ফসলি জমি, 12 মাস জল ধরে রাখে, এবং বাকি 8 বিঘা জমি ভল্লুক পাহাড়ের পায়ের তলায় বিছানো, যে জমির তলায় বড় বড় পাথরের চাই বর্তমান। সেখানে ধান একবার হলেও অন্যান্য সবজি যেমন তরমুজ, শশা, কুমড়ো ফলন ভালো। এইসব চাষবাদ করে আমাদের দিন ভালোই চলছিল। একদিন দিব্যেন্দু আমার বাড়িতে এলেন এবং পাথরের জমি পুরোটাই কিনে নিতে চাইলেন। বললেন জমির নিচে প্রচুর পরিমাণে পাথর পাওয়া যাবে, যে পাথর ভেঙে বিভিন্ন মাপের নুড়ি চেলি তৈরি করে বাজারে প্রচুর টাকা। তাই জমিটি তিনি কিনতে চান। বরুণ সেই প্রস্তাবে রাজি হলো না। তাই 2 ভাইয়ের মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে জমি ভাগ বাটোয়ারা হয়ে যায়। আমি আমার পাথরের জমি ওনাকে বিক্রি করি। তিনি পাথর খননের কাজ শুরু করলেন, কিন্তু সেই খননের পর সেই পাথর পৌঁছতে হবে পাথর ভাঙার মেশিন অব্দি। পাথর ভাঙা মেশিন এখান থেকে 6 কিমি দূরে অবস্থিত। তার জন্য চাই যানবাহন, মানে ট্রাক অথবা ট্রাক্টর। আমি এই সুযোগটা খোয়াতে চাইছিলাম না, তাই আমার অংশের আরও কিছুটা জমি বিক্রি করে ট্রাক্টর কিনলাম। ওই ট্রাক্টরগুলো প্রতিদিন পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসা যাওয়া করে। প্রতিদিনের ভাড়া হিসেবে একটা ভালো টাকা রোজগার হয়ে যায়। আমার লোভ যে ভাইয়ের জীবন নেবে এইটুকু ভাবিনি। আমি 100% নিশ্চিত তরুণের এই ঘটনার পিছনে দিব্যেন্দুর হাত আছে। তরুণ জমি দেয়নি, তাই তার প্রতিশোধ নিল। বরুণবাবু উত্তেজিত হয়ে কথাগুলো শেষ করলেন। সন্ধ্যা বললেন, দিব্যেন্দু বাবুর মোবাইল নম্বর পাওয়া যাবে? বরুণবাবু তাড়াহুড়ো করে বুক পকেট থেকে মোবাইল নাম্বার বার করলেন। অবশ্যই, এই নিন। সন্ধ্যা মোবাইল নাম্বারটি সংরক্ষণ করে নমস্কার জানালেন এবং জানালেন দরকার হলে আবার আসবেন। কনস্টেবলের কাছে নিজের মোবাইল নাম্বার দিয়ে বললেন, মেজবাবু এলে জানাবেন সোমদত্ত এসেছিল, কিছু কথা আছে ওনার সাথে। সব কথোপকথন শেষ হলে আমরা সেখান থেকে প্রস্থান করে দক্ষিণের মাঠ বরাবর হাঁটতে শুরু করলাম। সন্ধ্যার পেছনে পথ চলতে চলতে আমি বললাম, আমার মনে হচ্ছে এই সবকিছু বরুণ চক্রবর্তীর চক্রান্ত, যাতে তরুণ চক্রবর্তী মারা যাওয়ার পর তিনি জমিটা পেয়ে যান। এখন দিব্যেন্দু সৎপাতিকে ফাঁসানোর চেষ্টা করছে। সন্ধ্যা বললেন, কথাটায় যুক্তি আছে, কিন্তু প্রমাণ কই? হতে পারে বরুণবাবুর মনে ভয় ধরেছিল, কারণ তরুণ চক্রবর্তীর বিয়ে হয়েছে, কয়েক বছর পর সন্তান হবে, এবং তখন সেই সন্তান তরুণ চক্রবর্তীর সব জমি জায়গার পূর্বসূরি হবে। তাছাড়া বাড়ির আলোর সুইচ বাড়ির লোক জানে। সেই হিসেবে বরুণবাবু বাড়ির সব থেকে পুরাতন সদস্য। কিন্তু যে দাদা ছোট থেকে নিজের ভাইকে বড় করে তুলল, সে খুন করবে? আমি প্রাজ্ঞজনের মতো মুখ করে বললাম, এখন সব হয় সন্ধ্যা, সবকিছু সম্ভব। আমরা মাঠের এক প্রান্তে গোলপোস্টে এসে পৌঁছালাম। মাঠের এক প্রান্ত সোনাঝুরি পলাশের গাছ,
তারপর চাষের জমি, ঠিক তারপরেই ভল্লুক পাহাড়ের সীমানা শুরু। সবুজ ঘাসের মাঠ। এই গ্রীষ্মে ঘাসগুলোর রং কেমন যেন ফিকে পড়ে গেছে। মাঠের মধ্যখানে দাঁড়ালে গ্রামের বিদ্যালয়, ধান ক্ষেত, পুকুর সবকিছু দেখা যায়। আমাদের প্রথম উদ্দেশ্য সাধন হলেও সোমদার মধ্যে একটা অস্বস্তি ভাব। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছ? সোমদা বললেন, তরুণবাবুর স্ত্রীর সাথে কথা বলতে হবে। তিনি তো ঘটনার প্রথম সাক্ষী, যার চোখের সামনে গোটা ঘটনাটি ঘটেছে। কিন্তু সমস্যা হচ্ছে ওনার এই মুহূর্তে মানসিক অবস্থা কেমন। তাছাড়া এখনো হাসপাতাল থেকে ফেরেনি। নতুন দম্পতি কিভাবে প্রতিক্রিয়া দেবেন কিছু বুঝতে পারছি না। আমি বলে উঠলাম, আচ্ছা সোমদা, বরুণবাবু বললেন দিব্যেন্দু সৎপাতি চক্রান্ত করে খুন করেছেন। যদি ধরি বরুণবাবু ঠিক বলছেন, তাহলে প্রশ্ন, বিস্ফোরণ হলো কিভাবে? কিভাবে দিব্যেন্দুবাবু যুক্ত? সোমদা কাঁধে হাত রেখে বললেন, চল পাথরের খাদানে, তবেই বুঝবি বিস্ফোরণ কিভাবে হয়। দুজনে মাঠ পেরিয়ে, সোনাঝুরি পলাশের বন পেরিয়ে, চষদ জমি পেরিয়ে ভল্লুক পাহাড়ের কাছে উপস্থিত হলাম। বিশাল বড়সড় পাথরের চাই হঠাৎ যেন মাটি ফুঁড়ে উঠে দাঁড়িয়ে আছে। প্রায় 500 মিটার জুড়ে সেই পাহাড় বিস্তৃত। এক একটি পাথর কয়েকশো বর্গ ফুটে। পাহাড়টি ছোট ছোট করে 3 টুকরোতে বিস্তৃত। পাথরের ফাঁকে ফাঁকে অজস্র কুটুষ্ছ, সোনাঝুরি গাছ, পলাশ গাছে ভর্তি। আমরা 2টো টুকরো পাহাড়ের মাঝে একটি কাঁচা রাস্তায় হাঁটা দিলাম। পাহাড়ের কিছু দূর পর পাহাড় শেষ হয় এবং শুরু হয় পাথরের খাদান। প্রায় 5 বিঘা জায়গা জুড়ে সেই খাদান। খাদের গভীরতা 40 থেকে 50 ফুট। খাদের একবারে তলা অবধি ট্রাক্টর যাওয়ার রাস্তা। আজ খাদান জনশূন্য। সোমদা চারিদিকে তাকিয়ে দেখলেন, আমিও তাকিয়ে দেখলাম। না, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না। সোমদা ধীরে ধীরে খাদে নামার রাস্তা ধরে নিচে নামলেন। আমি চারিদিকে পাথরের চাই দেখতে দেখতে নামছিলাম। হঠাৎ সোমদা জোরসে চিৎকার করে বললেন, এদিকে আয়। আমি দৌড়ে সোমদার কাছে গেলাম। দেখি সোমদা একটা বিশাল পাথরের ওপর দাঁড়িয়ে। পাথরটির শুধু উপরি অংশ একটু মাটি থেকে দেখা যাচ্ছে। তার মধ্যে 2 ইঞ্চি ব্যাসের একটি গর্ত। সোমদা সেই গর্তের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই যে দেখছিস, রিগ দিয়ে পাথরের গায়ে এইরকম গর্ত করা হয়। গর্তটা যখন কয়েক ফুট হয়ে যায়, তখন তার মধ্যে ডিনামাইট রাখা হয়। তারপর সেই ডিনামাইটকে চার্জ করে, অথবা বলতে পারিস সক্রিয় করে, বৈদ্যুতিক তারের মাধ্যমে। ওই যে দেখছিস উঁচু জায়গাটা। আমি লক্ষ্য করলাম কয়েকশো ফুট দূরের খাদের অন্য প্রান্তে একটি জায়গা। ওই উঁচু জায়গায় ব্যাটারি অথবা ডিজেল জেনারেটর রাখা থাকে। ব্যাস, তারপর ডিনামাইটের তারের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হলেই ডিনামাইট চার্জ হয়, সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়, এবং সেই বিস্ফোরণ এতটাই তীব্র যে পুরো পাথরের চাই ভেঙে টুকরো টুকরো করে দেয়। আমি সঙ্গে সঙ্গে বললাম, কিন্তু সোমদা, তরুণবাবুর উড়ুটুকু উড়েছিল, তুমি প্রাচীর দেখলে তো? তাতে কিছুটা জায়গা শুধু ভেঙেছে। তাহলে? সোমদা বললেন, ডিনামাইট বিভিন্ন ধরনের পাওয়া যায়, কিন্তু সব ধরনই হচ্ছে বেআইনি। সুতরাং দিব্যেন্দুর সৎপাতি আমাদের সন্দেহের তালিকায় থাকছেন, কারণ ওনার সাহায্যে বা সরাসরি যুক্ত না থাকলে এইসব ডিনামাইট সরবরাহ হবে কোথা থেকে? আমি মাথা নেড়ে হুম দিলাম। বাড়ি ফিরতে ফিরতে দুপুর 1টা। স্নান সেরে তপন মামার সাথে আমরা দুজন ভাত খেতে বসলাম। ঘটনা যাই ঘটুক না কেন, মামা বাড়িতে খাওয়া দাওয়ার কোনো কমতি নেই। তপন মামা এমনিতে একটু খাদ্যরসিক। মাথায় হালকা টাক এবং পেটে হালকা ভুঁড়িটি সেই খাদ্যরসিক তকমার সাথেই মানানসই। মামা সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করেন, কিন্তু তবু যে মামার ভেতরে নিঃসন্তান হওয়ার কষ্ট, সেটা আমরা ভালোভাবেই অনুভব করি। এবং এই জন্যই হয়তো আমরা মামাবাড়ি এলে খাতিরদারি আরো বেশি বেশি হয়। রুই মাছের মুড়ো চেবাতে চেবাতে তপন মামা সোমদাকে জিজ্ঞেস করলেন, কি মনে হচ্ছে কেসটার ব্যাপারে? সোমদা বললেন, এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, সবই অনুমানের ভিত্তিতে। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষায় আছি, দেখা যাক। কথা বলতে বলতে হঠাৎ সোমদার মোবাইল বেজে উঠল। সোমদা খাবারের থালা ছেড়ে ফোন ধরল। হ্যালো, কে বলছেন? অপর পাশে আওয়াজ শুনে সোমদার মুখে হাসি ফুটে এলো। আচ্ছা স্যার, 5 মিনিট অপেক্ষা করুন, আসছি। সোমদা আবার খাবার খেতে বসলেন। অবশিষ্ট ভাত, ডাল, মাছ, তরকারি তাড়াহুড়োয় না চিবিয়ে গিলতে গিলতে বললেন, মেজবাবু গ্রামের মোড়ে অপেক্ষা করছেন।
তাড়াতাড়ি গোগ্রাসে খেয়ে হাত ধুয়ে গ্রামের মোড়ের দিকে দৌড়ে গেলেন। তপন মামা এবং আমি তখনও ভাতের থালায় মাছের মুন্ডু চেবাতে ব্যস্ত। সোমদা আমার অবশিষ্ট খাবার দেখে হয়তো আমাকে ডাকলেন না। আমি খুন সমাধান না পারি, কিন্তু এইসব অনুমান টুকটাক করতে পারি, এই ভেবেই মনে মনে খুশি। 15-20 মিনিট পর সোমদা ফিরলেন। আমি ততক্ষণে খাওয়া শেষ করে দোতলার ঘরে সোমদার আসার অপেক্ষা করছিলাম। তপন মামা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। সোমদা ঘরে এসে বললেন, কাল সকালে বাঁকুড়া বেরোতে হবে। সেখান থেকে 11টা নাগাদ থানা, পোস্টমর্টেম রিপোর্টের জন্য। বিকেলে এসে তরুণবাবু স্ত্রীর জিজ্ঞাসাবাদ। অনেক কাজ বাকি রেখ, অনেক কাজ, এই সবে খেলা শুরু। সেদিন বিকেলে কালবৈশাখী এলো। গোটা বিকেল বৃষ্টি, বজ্রপাতের শব্দ। সোমদাকে দেখলাম অনবরত জানলা দিয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি ভাবছ? সোমদা মুচকি হেসে বললেন, সব সময় রহস্য নিয়ে ভাববো নাকি? এই বৃষ্টিকে দেখ, কত কিছুর রহস্য মিটিয়ে দেয়, আবার কত কিছুর রহস্যের সমাধান করে দিয়ে যায়। গ্রীষ্মের কালবৈশাখী মাঝে মাঝে প্রাণও জুড়িয়ে দেয়। সন্ধেবেলা রাস্তা দিয়ে মেয়েলি কান্নার আওয়াজ শোনা গেল। সে এক বুক ফাটা কান্নার আওয়াজ। সোমদা বললেন, তরুণ চক্রবর্তীর স্ত্রী বোধ হয়, হাসপাতাল থেকে ফিরেছেন। পরের দিন ভোর 5:30 নাগাদ তপন মামার স্কুটিতে আমরা দুজন বাঁকুড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিন্তু বাঁকুড়া কি উদ্দেশ্যে সেটি এখনো সোমদা কিছু বলেনি। রাস্তার চারিদিকে মানুষের চেয়েও পশু পাখির ভিড় বেশি। কোথাও হাঁস, কোথাও মুরগি, আবার কোথাও গরু ছাগলের দল। সোমদা পেয়ারা বাগান পার হয়ে গাড়িটা বামে মুড়ে দ্বারেকেশ্বর নদীর সেতুটি পেরিয়ে লোকপুরের রাস্তা ধরলেন। আমি মনের ভেতরে আর প্রশ্ন নিয়ে থাকতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ বলো তো? সোমদা হেলমেটের ভেতরে উত্তর দিলেন, দিব্যেন্দু সৎপাতির বাড়ি। ঠিকানা খুঁজে বাড়ির কাছে পৌঁছাতে পৌঁছাতে ঘড়িতে 7:30। চারিদিকে রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে। বাড়িতে সামনে গ্রিল। পুরো বাড়িটা 8 ফুটের একটি দেওয়াল দিয়ে পরিবেষ্টিত। বাড়ির প্রতিটি কারুকার্য লক্ষণীয়। গ্রিলের কাছে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আমাদের দুজনকে দেখার সাথে সাথে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি দরকার? সোমদা নমস্কার জানিয়ে বললেন, দিব্যেন্দু বাবুর সাথে দেখা করার আছে, ওনার সাথে কথা হয়েছে, বলুন সোমদত্ত এসেছে। দারোয়ান ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পরে দারোয়ানের সাথে একজন মধ্যবয়সী, প্রায় 45 বৎসর বয়স, মেদহীন, পরনে পাজামা পাঞ্জাবি, ফর্সা লোক বেরিয়ে এলেন। ওনার ইশারায় আমাদের জন্য গ্রিল খুলে দেওয়া হলো। উনি স্বাগত জানিয়ে বললেন, নমস্কার, আপনি তাহলে সোমদত্ত? সোমদাও নমস্কার জানিয়ে বললেন, হ্যাঁ, আমি সোমদত্ত, আর এটি হলো আমার মামাতো ভাই রিক। আমি নমস্কার জানালাম। বুঝলাম এই ভদ্রলোকটি হলেন দিব্যেন্দু সৎপাতি। ভদ্রলোক আসুন বলে বাড়িতে প্রবেশ করলেন। আমরাও পিছু পিছু প্রবেশ করলাম। আমাদের বাড়ির বৈঠকখানায় বসিয়ে অন্তর্মহলে গেলেন। সোমদা বাড়ির চারিদিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করেছেন। বাড়িটির চারিদিকে খুব দামি মার্বেল পাথর দিয়ে সাজানো। বিশেষ করে মেঝেটি চমৎকার, বিভিন্ন ধরনের রঙের পাথর। নিচের তলায় 3টে ঘরের দরজা দেখতে পেলাম। 3টে দরজায় কাঠের। এক কোণায় রান্নাঘর, সাথে এই বৈঠকখানাটি, সব মিলিয়ে যদি হিসেব করা হয় এই বাড়িটির মূল্য কোটি টাকার ওপর। দিব্যেন্দুবাবু অন্দরমহল থেকে ফিরে এসে আমাদের সামনে সোফায় মুখোমুখি বসলেন। দিব্যেন্দুবাবুর পেছনে পেছনে একজন ভদ্রমহিলা চায়ের কাপ ও বিস্কুট নিয়ে এসে টেবিলে রাখলেন। দিব্যেন্দুবাবু ওনার দিকে তাকিয়ে বললেন, ইনি আমার স্ত্রী। তারপর মুখে হাসি হাসি ভাব নিয়ে আমাদের দিকে তাকিয়ে স্ত্রীকে বললেন, আর এই যে দেখছো দুজন শার্লক হোমস এবং ওয়াটসন, মানে সোমদত্ত ও রিক। উনি নমস্কার করে আবারও ভেতরে চলে গেলেন। সোমদা এতক্ষণে বললেন, এসবের দরকার ছিল না, এই যে চা বিস্কুট, এই সকাল সকাল। দিব্যেন্দুবাবু বললেন, আপনারা এত দূর থেকে এসেছেন, তাই এইটুকু খুব নগণ্য। তাছাড়া অতিথি ভগবানের সমান। মেজবাবু বলেছিলেন আসবেন, কিন্তু এত সকাল সকাল বলেননি। আমি তো পাঁঠা, মাংস, ভাতের ব্যবস্থা করব ভাবছিলাম। সোমদা চায়ের কাপটা তুলে চুমুক দিতে দিতে বললেন, দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেছে, তো সে ব্যাপারেই কিছু তথ্য আপনার কাছে জানার ছিল।
দিব্যেন্দুবাবু একটু মুখ ভার করে বললেন, সত্যি খুব দুঃখজনক। তরুণ খুব ভালো ছেলে ছিল, তাকে এভাবে খুন হতে হলো। সোমদা চা খাওয়া থামিয়ে একটু গম্ভীরভাবে বললেন, তরুণ কিন্তু ডিনামাইট বিস্ফোরণে মারা গেছেন, এবং সেই ডিনামাইট আপনার পাথর খাদান ছাড়া কোথাও ব্যবহৃত হয় না। দিব্যেন্দুবাবু হঠাৎ রেগে উঠলেন, কি বলতে চাইছেন আপনি? ডিনামাইটে খুন হয়েছে মানেই এর সাথে আমার সম্পর্ক থাকবে? সোমদা শান্তভাবে বললেন, আপনি শান্ত হন। আমি বলতে চাইলাম ডিনামাইটের উৎস আপনি ভালো বলতে পারবেন। দিব্যেন্দুবাবু মাথা ঠান্ডা করে বললেন, আরে মশাই, এই ঘটনার জন্য আমার কত লোকসান হচ্ছে জানেন? 2 দিন কাজ বন্ধ, এইরকম ভাবে ব্যবসা চলে? সোমদা আবারও প্রশ্ন করলেন, আপনার ব্যবসার সম্পর্কে কিছু বলবেন? দিব্যেন্দুবাবু সোফায় হেলান দিয়ে বললেন, 2টি পাথর ভাঙার মেশিন এবং 3টি পাথর খাদান আছে। আমাকে অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিয়ে কাজ চালাতে হয় ঠিকই, কিন্তু আজ 15 বৎসরের বেশি এই ব্যবসায় কোনো মানুষের এত টাকা বেতন বাকি রাখিনি। আমি জানি অনেক কিছু আইনি, আবার অনেক কিছু বেআইনি, কিন্তু ভাবুন তো সেই সব মানুষের কথা। প্রায় 300 মানুষের সংসার চলে এই ব্যবসায়, তাহলে আমি কেন চাইব নিজের ব্যবসা নিজেই ক্ষতি করতে? আর যদি ডিনামাইট ফাটানো আইনি হতো, তাহলে লুকিয়ে ছুপিয়ে মাঝরাতে ফাটানো হতো না, সেখানে মানুষ খুন, তাও আবার ডিনামাইট দিয়ে। আপনি এটা কেন ভাবছেন না যে আমার কোনো শত্রু ষড়যন্ত্র করে আমার ব্যবসা লাটে ওঠাতে চাইছে? এই এলাকার প্রায় সবাই জানে তরুণ আমায় জমি দেয়নি, কিন্তু তার জন্য আমি কোনোদিন ওকে জোরাজুরি করিনি। ভগবানের আশীর্বাদে আমার সবকিছু হয়েছে, সবার হয় না। তাই আমি আমার ব্যবসা বাড়িয়ে আরো বেশি বেশি মানুষকে কাজ দিতে চাই। সেখানে যদি অন্য লোক ব্যবসায় নামতে চায় তাহলে নামুক, আমি তাতে আরো খুশি হব। আমার উপর গ্রাহকের চাপ কমবে। সোমদা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, বুঝলাম। আচ্ছা, চন্দনপুর খাদান সম্পর্কে একটু বলবেন? মানে কতজন কাজ করে ওখানে? দিব্যেন্দুবাবু পুরোপুরি শান্ত মেজাজে ফিরে এসেছেন। খুব শান্তভাবে কপালে ভাঁজ করে জবাব দিলেন, প্রতিটা খাদান বা পাথর ভাঙার মেশিনে সব তথ্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তবে প্রতি জায়গাতে একজন পরিচায়ক রাখা আছে। চন্দনপুর সঞ্জয়ের তত্ত্বাবধানে থাকে, ওই সব দেখাশোনা করে। প্রতি শনিবার আমার কাছে এসে হিসেবের কাগজপত্র জমা করে। বাকি শ্রমিক বদল হতে থাকে। এই ধরুন এই সপ্তাহে যারা কাজ করলো, পরের সপ্তাহে তারা আর এলো না, তাদের বদলে অন্য কেউ এলো। সোমদা আবার প্রশ্ন করলেন, চন্দনপুরের খবর প্রথম কবে পেলেন এবং কে দিল? দিব্যেন্দুবাবু বললেন, সঞ্জয় সকাল 7টা নাগাদ ফোন করে বলল, আজ পাথর খাদানে কাজ হবে না, কেউ আসতে চাইছে না। আমি কারণ জিজ্ঞেস করাতে পুরো ঘটনাটা খুলে বলল। আসলে সঞ্জয়ের কাছে স্টোর রুমের চাবি থাকে। তার কিছুক্ষণের মধ্যে থানা থেকে ফোন আসে এবং কিছুদিনের জন্য খাদানের কাজ বন্ধ করতে বললেন। সোমদা 2টো হাত জোর করে তার ওপর মুখ চাপিয়ে বললেন, এই সঞ্জয় কতদিন আপনার কাছে কাজ করছে? উত্তরে দিব্যেন্দুবাবু বললেন, এই ধরুন 6 মাস। ছেলেটা অনাথ, গরিব ছেলে, পেটে একটু বিদ্যে বুদ্ধি আছে। একদিন সকালে আমার বাড়ি এসে উপস্থিত হয়, বলে, বাবু আমাকে একটা কাজ দিন। আপনার চন্দনপুরে অত বড় খাদান, আমাকে ওইখানেই না হয় একটা জায়গা করে দিন। আমার দেখে দয়া মায়া লাগলো। বাড়ি জিজ্ঞাসা করায় জানতে পারলাম নতুন গ্রামে তার বাড়ি, চন্দনপুর থেকে 4 কিমি দূরে। ভাবলাম চন্দনপুর সঞ্জয়ের তত্ত্বাবধানেই থাক। ওখানের পুরাতন পরিচায়ককে সঞ্জয়ের সাথে 1 মাস রেখে অন্য জায়গায় নিযুক্ত করি। তারপর থেকে সঞ্জয় দেখাশোনা করছে, খুব কাজের ছেলে। গত 4 মাসে ওখানে আগের চেয়ে 1.5 গুণ বেশি পাথর খনন হচ্ছে। সোমদা উঠে দাঁড়িয়ে পাইচারি করতে করতে বললেন, একটা শেষ প্রশ্ন, ডিনামাইটের কেনাকাটা কে করে এবং সেগুলি কার দায়িত্বে থাকে? দিব্যেন্দুবাবু জবাব দিলেন, কেনাকাটা আমিই করি। তারপর প্রতি শনিবার সব পরিচায়কের প্রতিদিনের হিসাব করে নিয়ে যায়। সোমদা মুখে মুচকি হেসে বললেন, প্রশ্ন শেষ হয়েছে, এবার আমরা উঠি। অনেক ধন্যবাদ। আচ্ছা, সঞ্জয়ের মোবাইল নাম্বার পাওয়া যাবে কি? দিব্যেন্দুবাবু উঠে দাঁড়ালেন, সাথে সাথে আমিও। দিব্যেন্দুবাবু পকেট থেকে মোবাইল বার করে ফোন নাম্বার দিলেন। আপনাদের সাহায্য করে খুব খুশি হলাম, আরো কিছু সাহায্য লাগলে জানাবেন। সোমদা আচ্ছা বলে নমস্কার জানিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে পড়লেন। আমিও সাথে সাথে বেরুলাম। ঘড়িতে 9:30। সোমদা তাড়াতাড়ি করে বললেন, দেরি হয়ে গেল, ওদিকে থানায় বোধ হয় মৃতদেহ এতক্ষণে চলে এসেছে। স্কুটিতে তীব্র গতিবেগে সেখান থেকে দুজনে রওনা দিলাম 5মুখী থানার উদ্দেশ্যে।
পেছনে একটা শহর, ছোট্ট বড় মাঝারি ঘরবাড়ি ছড়াছড়ি, চারিদিকে গাড়ির হর্ন, মানুষের গুনগুন এবং সামনে একটা রহস্যের হাতছানি। যখন থানায় পৌঁছায় ঘড়িতে 11:30। রাস্তায় আসার সময় তপন মামার ফোন এসেছিল। বরুণবাবুর শেষ কৃতকর্মের জন্য মৃতদেহ নিয়ে চলে এসেছেন। মামা বরুণবাবুর সাথেই আছেন, তবুও সোমদা পোস্টমর্টেম রিপোর্টের জন্য থানার দিকেই গেলেন। থানার ভেতর মেজবাবু নিজে চেয়ারে বসে লেখালেখি করছেন। সোমদাকে দেখে সম্বোধন করে জানালেন, আরে সোমদত্ত, এসো এসো। তারপর কথা হলো দিব্যেন্দুবাবুর সাথে? সোমদা চেয়ারে বসে বললেন, হ্যাঁ, ওখান থেকেই ফিরছি। পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? মেজবাবু আফসোসের সাথে বললেন, কিছুই না, যা দেখছেন সেটাই রিপোর্ট বলছে। শরীরে আর কোনো ক্ষতি নেই, শুধুমাত্র বিস্ফোরণে উড়ে যাওয়াতেই মৃত্যু। সোমদা চেয়ারে পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে বললেন, বুঝলাম, তাহলে আজকে উঠি, কিছু সাহায্য লাগলে জানাবো। আমরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। মেজবাবুও উঠে দাঁড়ালেন। আরে চা তো খেয়ে যাও। সোমদা বেরুতে বেরুতে বললেন, আজকে না, অন্যদিন, এখনো অনেক কাজ। মামা বাড়ি ফেরার পথে সোমদাকে বললাম, দিব্যেন্দুবাবু মনে হচ্ছে এর সাথে জড়িত নয়। সোমদা সামনে গাড়ি চালানোয় মনসংযোগ দিয়ে বললেন, দিব্যেন্দুবাবুর মিষ্টি কথায় ভুলে গেলি তিনি যে ব্যবসা করছেন সেটা কতটা আইনত বা আইনসম্মতভাবে করছেন সেসব ঘাঁটলে অনেক কিছু কেচ্ছা বেরিয়ে আসবে। সেসব ঘাঁটতে গেলে ওই যে 300টা পরিবার একবেলা খেয়ে বাঁচবে, কিন্তু এইটুকু যুক্তিসম্মত, নিজের ব্যবসার ক্ষতি কেই বা চাইবে। এবং এই ব্যবসা ওনার একচেটিয়া, তাই ওনার প্রতিদ্বন্দ্বিতাও নেই। মানুষের হিংসা থাকতে পারে, তার জন্য ষড়যন্ত্র হতে পারে, কিন্তু সেই ষড়যন্ত্রের শিকার তরুণবাবু কেন? হঠাৎ সোমদার মোবাইল বেজে উঠল। আমরা তখন চন্দনপুরের মাঠের কাছাকাছি। রাস্তার একপাশে স্কুটি দাঁড় করিয়ে সোমদা মোবাইল কানে নিয়ে বললেন, হ্যাঁ স্যার বলুন। হঠাৎ কথাবার্তার ভাব পাল্টে গেল। সে কি, কখন? কি একটা শুনে আবারও সোমদা তাড়াহুড়ো করে বললেন, আচ্ছা যাচ্ছি, আপনিও আসুন। আমি হতভম্ব হয়ে সোমদার মুখের হাবভাব দেখছিলাম। কল শেষ হতে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এক্ষুনি শুকরবনি যেতে হবে, চন্দনপুরের পাথর খাদানের স্টোর রুমের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। চন্দনপুর পাথর খাদানের স্টোর রুম শুকরবনিতে অবস্থিত। সোমদা স্কুটি ঘুরিয়ে মাঠ বরাবর সোজা শুকরবনির দিকে গাড়ি ছোটাতে লাগলেন। একসময় স্টোর রুমের কাছে পৌঁছালাম। স্টোর রুমের বারান্দায় একজন ছিপছিপে চেহারার যুবক, বয়স 25-26, প্যান্ট শার্ট পরিহিত কিন্তু ময়লা বসে আছে। চোখে মুখে চিন্তার ছাপ। আমাদের দুজনকে দেখে আরো অবাক হয়ে তাকাচ্ছেন। সোমদা কাছে গিয়ে বললেন, আপনি সঞ্জয় বাবু? তিনি একবার আমাদের ভালোভাবে পা থেকে মাথা অবধি দেখে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি? সোমদা নমস্কার জানিয়ে বললেন, আমি সোমদত্ত, রহস্য সমাধান করি। থানার মেজবাবু আপনার এই ঘরটি অবস্থান জানিয়ে বললেন ঘরটির তালা ভাঙা গেছে। ঘরের মধ্যে আপনারা পাথর খাদানের সব সরঞ্জাম রাখতেন, এমনকি ডিনামাইট অবধি। কি ব্যাপার একটু বলবেন? সঞ্জয়বাবু কাচুমাচু মুখ করে বললেন, আমি পাথর খাদানের পরিচায়ক, প্রতিদিন বাড়ি থেকে আসা যাওয়া করি। গত 2 দিন কাজ বন্ধ থাকায় স্টোররুমের তালা দেওয়া ছিল, কিন্তু 2 বার দেখে গেলাম সবই ঠিক ছিল, কিন্তু আজ এসে দেখি তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। সোমদা ঘরটির বাইরের দিকগুলো ঘুরে দেখতে লাগলেন। আমি তার পিছু পিছু। একটি টিনের চালা, ইটের গাঁথুনি, কিন্তু এখনো সিমেন্টের প্লাস্টার হয়নি। সামনে এক টুকরো বারান্দা, সেটাও টিনের চালায় ঢাকা। সোমদা হঠাৎ সঞ্জয়বাবুকে জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? সঞ্জয়বাবু উত্তর দিতে গিয়ে অপ্রস্তুত হয়ে পড়লেন। মুখ দিয়ে ম শব্দটি বেরুল, কিন্তু তিনি চুপ হয়ে নিজেকে সামলে বললেন, নতুন গ্রাম। সঞ্জয়বাবু তোতলা নাকি? হতেও পারে, কিন্তু সোমদাকে দেখলাম সঞ্জয়বাবুর দিকে একবার ঘুরে তাকাতে। সঞ্জয়বাবু আমাদের পাশ কাটিয়ে দরজার কাছে এসে দাঁড়ালেন। সোমদা পিছু পিছু এসে দরজার কাছে এসে তালাটি ভালোভাবে দেখছিলেন। গায়ে অনেকগুলো ছোট ছোট দাগ, সেগুলো যে পাথরের দাগ দেখে বোঝা যাচ্ছে। গাড়ির শব্দে পেছনে তাকাতে দেখি থানা থেকে পুলিশ এসে হাজির। মেজবাবু আমাদের সামনে এসে সঞ্জয়বাবুকে দরজা খোলার নির্দেশ দেওয়াতে দরজা খোলা হলো। ঘরের মধ্যে একটা গুমট ভাব, সূর্যের আলো ঢোকে না। সোমদা ভালোভাবে প্রতিটা কোণা কোণা নজর দিলেন। এক কোণায় শাবল,
কোদাল, বেলচা, হাতুড়ি পড়ে আছে। অন্য কোনায় একটি টেবিল, তার নিচে একটি ছোট রক ব্রেকার, যা দিয়ে পাথরের ছিদ্র করা হয়। মেজবাবু পায়চারি করতে করতে সঞ্জয়বাবুকে জিজ্ঞেস করলেন, কিছু চুরি গেছে বলে মনে হচ্ছে কি? সঞ্জয়বাবু দরজার কাছে অনুগত হয়ে দাঁড়িয়েছিলেন। বললেন, দেখে তো কিছুই মনে হচ্ছে না, সব তো সব জায়গাতেই আছে। সোমদা একটা শাবল হাতে করে উঠিয়ে নিয়ে কি যেন দেখতে দেখতে বললেন, ডিনামাইটগুলো কোথায় সঞ্জয়বাবু? সঞ্জয়বাবু মুখ কাচুমাচু করে বললেন, ওই যে টেবিল, ওর ড্রয়ারে আছে। তারপর দরজা ছেড়ে টেবিলের কাছে এসে ড্রয়ারের চাবি খুলতেই আমরা তিনজন তাকিয়ে দেখলাম, আমি এই প্রথমবার ডিনামাইট দেখছি। কলমের সমান লম্বা এবং পাতলা। কলমটি অ্যালুমিনিয়ামের চাদর মোড়া, মাথায় সরু দুটো ইলেকট্রিক তার বেরিয়ে আছে। এত ছোট কিন্তু কত শক্তিশালী। আমি হাত দিয়ে ছুঁতে যাচ্ছিলাম, ঠিক তক্ষুনি সোমদা হাতটা টেনে ড্রয়ারের দরজাটি লাগিয়ে রেগে বললেন, এগুলো সবার জন্য নয়। সোমদা আমার উদ্দেশ্যে কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়ালেন। আমরা তিনজনেও বেরিয়ে এলাম। মেজবাবু সবকিছু দেখাশোনা করে সঞ্জয়বাবুকে অন্য একটা তালা লাগানোর নির্দেশ দিয়ে চলে গেলেন। সোমদা যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, কিন্তু যাওয়ার আগে সঞ্জয়বাবুকে বললেন, আমার কয়েকটা প্রশ্ন আছে, যেগুলো আপনার স্টোর রুম এবং তরুণবাবুর খুন সংক্রান্ত। ঠিক ঠিক করে উত্তর দেবেন। আমি পুলিশের লোক নই, সুতরাং আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঞ্জয়বাবু অবাক হয়ে তাকালেন। চুরি সংক্রান্ত বুঝলাম, কিন্তু তরুণদার খুনের সাথে কিভাবে জড়িত? সোমদা বললেন, আছে আছে, অনেক কিছুর সাথে অনেক কিছু জড়িত আছে। আপনি শুধু যতটুকু ঠিক ততটুকুই উত্তর দেবেন। সঞ্জয়বাবু মাথা নেড়ে সম্মতি জানাতেই সোমদা জিজ্ঞেস করলেন, প্রথম প্রশ্ন, এই খাদানে কতজন কাজ করে? দ্বিতীয় প্রশ্ন, এগুলোর বিস্ফোরণের দায়িত্বে কে আছে? তৃতীয় প্রশ্ন, পরশুরাতে খাদানে বিস্ফোরণ কে করেছিল? সঞ্জয়বাবু বলতে শুরু করলেন, আমাদের চন্দনপুর খাদানে মোট 25 জন কাজ করে। তার মধ্যে বরুণদার 4 জন ট্র্যাক্টর চালক, বাকি সবই পাথর খননের লোক। দিনে 12 জন এবং রাত্রে 9 জন। দিনের বেলায় সব পাথরের চাই ছোট ছোট করে টুকরো করে পাথর ভাঙার মেশিনে চালান দেওয়া হয়, কিন্তু রাত্রে নতুন পাথরের জন্য মাটি খোদা, পরিষ্কার করা, তারপর পাথরের ছিদ্র করে বিস্ফোরণ করা হয়। রাত্রেবেলায় কাজ করার জন্য টাওয়ার লাইটেরও ব্যবস্থা আছে। সেই টাওয়ার লাইটে ইলেকট্রিক তার জুড়ে ডিনামাইটকে চার্জ করে বিস্ফোরণ করা হয়। বিস্ফোরণের দায়িত্বে আমি নিজেই থাকি। সকালের দিকে আমার তেমন কাজ থাকে না, তাই প্রতিদিন বিকেল 3টে থেকে বিস্ফোরণ অবধি পাথর খাদানেই থাকি। যারা পাথর খোদাই করে তারাও বিস্ফোরণে সাহায্য করে। আগে এই দায়িত্ব জগাইদার ছিল, তখন রাত্রিবেলাতেও পাথর চালানো হতো। বরুণবাবুর একটি ট্রাক্টর রাত্রে চলে, জগাইদা সেই রাত্রে ট্রাক্টর চালাতো, সাথেই বিস্ফোরণের কাজ। জগাইদা ছিল এইসবের পারদর্শী লোক। তার বাঁধা থেকে শুরু করে চার্জ দেওয়া অবধি সব একা হাতে সামলে নিত। 2 মাস আগে জগাইদা বলল তার এই কাজ আর জমছে না ঠিক, তাই সে জামদিঘির ইট ভাটায় কাজ করতে যাবে, তারপর চলে যায়। ততদিনে আমি শিখে গেছি। তারপর থেকে আমি নিজেই শুরু করি। পরশুরাত্রে আমি আর মাধব একসাথে বিস্ফোরণ করি। মাধব ট্রাক ড্রাইভার। জগাইদা যাওয়ার পর সে নতুন ড্রাইভার হয়ে আসে। ডিনামাইট সব বরাবর আছে? হ্যাঁ, 2টোর থাকার কথা। আপনারা দেখলেন তো 2টো আছে। সোমদা স্কুটিতে স্টার্ট দিতে দিতে বললেন, জগাইয়ের পুরো নাম? বাড়ি কোথায়? জগন্নাথ মাঝি, এই শুকরবনির বাসিন্দা। সোমদা, আচ্ছা বলে নমস্কার করলেন। আমিও স্কুটির পিছনের সিটে বসে নমস্কার জানিয়ে দুজনে বিদায় নিলাম। আমরা যখন মামা বাড়ি পৌঁছাই তখন দুপুর 1:30। মামিমার অনেকক্ষণ আগেই রান্নাবান্না শেষ, শুধু আমাদের স্নান খাওয়ার অপেক্ষা। মামাবাবু শ্মশানে গেছেন। আমি তাড়াহুড়ো করে জামা কাপড় ছেড়ে স্নানঘরে ঢুকলাম। সোমদা তখন জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট টানায় ব্যস্ত। দুপুরের খাওয়া দাওয়া সারতে 3টে বেজে গেল। আজ প্রায় নিশ্চুপভাবেই খাওয়ার পর্ব শেষ হলো। মামিমা কুমড়োর ঝাল বরাবর ভালো রান্না করেন, সাথে লাউ চিংড়ি আর উচ্ছে ভাজা, বিড়ি কলাইয়ের ডাল এবং পাকা আম। একটা বড় ঢেকুর তুলে বিছানায় শরীরটা এলিয়ে সোমদাকে জিজ্ঞেস করলাম, সবকিছু মিলেমিশে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে না? সোমদা আবার সিগারেট ধরিয়েছেন। ওনার মাথায় চিন্তা বাড়লেই সিগারেটের সংখ্যা বাড়তে থাকে। বললেন, খুবই জটিল। মানে প্রতিটা মানুষ এক একজনের মুখোশ খুলছে। প্রথমে লাইটের সুইচ, সেখান থেকে বরুণবাবু,
বরুণবাবু থেকে দিব্যেন্দুবাবু, দিব্যেন্দুবাবু থেকে সঞ্জয়, আবার সঞ্জয় থেকে জগাইদা এবং মাধব। আমি মাথা চুলকে বললাম, কিন্তু সঞ্জয়, তার কি বা উদ্দেশ্য থাকবে? সে তো নিজেই স্টোররুমের তালা ভাঙা নিয়ে চিন্তিত। সন্ধ্যা পালঙ্কের সামনে চেয়ারে বসে বললেন, গ্রামের নামটা বলতে গিয়ে তোতলামোটা, বাকি কই আর তো কোথাও তোতলামি পেলাম না। মানে সে কিছু লুকোতে চাইছে। আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, স্টোররুমের তালা ভাঙার ব্যাপারটা? সন্ধ্যা বললেন, ওটা নিছকই রহস্যের প্যাঁচ বাড়িয়ে দৃষ্টি বিভ্রান্ত করার উদ্দেশ্য। তাছাড়া স্টোররুমের ভেতরে যে পায়ের ছাপ, সেগুলো পুরনো, কিন্তু তালার গায়ে পাথরের দাগটি সদ্য, মানে আজকের বলতে পারিস। এখান থেকে এইটুকু বোঝা যায়, এটি রহস্যকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা মাত্র। তবুও সঞ্জয়বাবুকে খুনের সাথে কোনোভাবেই যুক্ত করতে পারছি না, কারণ ডিনামাইটের সংখ্যা এবং সঞ্জয়বাবুর পাথর খাদানের উপস্থিতি। কিভাবে বুঝলে যে সেদিন সঞ্জয়বাবু পাথর খাদানেই ছিলেন? সন্ধ্যা হেসে বললেন, সঞ্জয়বাবু মাধবের নাম নিয়েছেন। তাছাড়া তখন খাদানে আরো মানুষ কাজ করছিল, তাই মিথ্যে বললে খুব সহজেই ধরা পড়ে যাবেন সেটি তিনি ভালোই বোঝেন। আর একটা কথা হচ্ছে, তরুণবাবু উড়ু ডিনামাইটে নয়, ব্লাস্টিং ক্যাপে উড়েছে। আমি কপাল কুঁচকে জিজ্ঞাসু চোখে বললাম, মানে? মানে যেগুলো দেখলি সেগুলো হলো ডিনামাইট, কিন্তু ব্লাস্টিং ক্যাপ হলো এর চেয়ে অনেক ছোট। এগুলি মাদুলির সমান। এর রাসায়নিক নাম হচ্ছে পেন্টাএরিথ্রিটাল টেট্রানাইটেড। এটার গঠন অনেকটা নাইট্রোগ্লিসারিনের মতো। এই ঘটনাটাতে ব্লাস্টিং ক্যাপ ব্যবহৃত হয় শব্দ প্রতিরোধের জন্য এবং একটি মানুষকে মারার জন্য। কারণ যদি পাথর ভাঙা ডিনামাইট বাড়িতে ব্যবহৃত হতো, তাহলে হয়তো দেওয়ালের সাথে সাথে পুরো বাড়িটাও ধসে পড়ে যেত এবং বাড়ির অন্য সদস্যরাও আহত হতেন, এমনকি প্রাণও যেতে পারত, যেটি খুনি কখনো চাইতো না। মানে বরুণবাবু এখনো সন্দেহের তালিকায় রইলেন? সন্ধ্যা সোফায় হেলান দিয়ে বললেন, এখানে সবই সন্দেহের তালিকায়। বরুণবাবু, দিব্যেন্দুবাবু, সঞ্জয়, জগাই, মাধব, সবাই। সেদিন বিকেলে কালবৈশাখী এলো না। বিকেল 5:30 নাগাদ আমরা বরুণবাবুর বাড়ির দিকে রওনা দিলাম। কাঁকড়ের ধুলো মাখা পথে অনেক বাচ্চা ছেলে মেয়েরা খেলাধুলা করছে। সূর্যাস্ত হতে এখনো অনেক সময়। গোটা গ্রাম পেরিয়ে বরুণবাবুর গ্রিলের কাছে উপস্থিত হলাম। গতকালের কনস্টেবল আজকে আর নেই, তবে জায়গাটা এখনো ব্যারিকেড দিয়ে ঘেরা। ঘরের ভেতর থেকে অনেক মহিলার একত্রিত কান্নার স্বর ভেসে আসছে। হয়তো বাড়িতে সব আত্মীয় এসে স্বজন হারার শোকে শোকাহত, আর তাই এই কান্নার আওয়াজ। আমি আর সন্ধ্যা উঠোনে গিয়ে উপস্থিত হতেই বরুণবাবুর ছেলের মুখোমুখি হলাম। ছেলেটিকে তার পিতৃদেবকে ডাকতে বলায় বাড়ির ভেতর থেকে সাদা ধুতিতে গোটা শরীর মুড়ে বরুণবাবু বেরিয়ে এলেন। আমাদের দিকে তাকিয়ে বললেন, এসো বাবা, এই কিছুক্ষণ আগেই শবদাহ করে ফিরলাম। সন্ধ্যা একটু সহানুভূতি মাখা আওয়াজে বললেন, সবই বুঝছি, তবু আমাদের একটা অনুরোধ ছিল। একবার বাড়ির 2 বউয়ের সাথে কি কথা বলা যেতে পারে? বরুণবাবু একটু বিরক্তভাবেই বললেন, এগুলো কি 2 দিন পরে করলে চলতো না? সন্ধ্যা বোঝানোর চেষ্টা করলেন, আপনি একটু বুঝুন, 2 দিন পরে অনেক ঘটনা পাল্টে যাবে এবং তখন খুনিকে ধরা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, ভেতরে আসুন দুজনে, বলে বরুণবাবু বাড়ির ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখনই সন্ধ্যা পেছন থেকে বললেন, মাধব নামের ট্রাক্টর ড্রাইভারটাকে একটু ডেকে পাঠানোর ব্যবস্থা করুন। আচ্ছা। বরুণবাবু ওনার ছেলেকে পাঠিয়ে দিলেন মাধবকে ডাকতে। আমাদের দোতলার ব্যালকনিতে গিয়ে বসালেন। বসিয়ে নিচের তলায় গেলেন বাড়ির 2 বউকে ডাকতে। বাড়িটি অনেক পুরনো বলা যেতে পারে। নিচের তলায় 2টি ঘর এবং বাকি বৈঠকখানা এবং বারান্দা। নিচের তলায় পুরনো কারুকার্য থাকলেও ওপরের তলাতে পুরনো সিমেন্ট প্রলেপ তুলে নতুন মার্বেল পাথর দিয়ে সাজানো। আমরা দুজনে 2টি চেয়ার টেনে বসলাম। সামনে 2টো পুকুর, চন্দনপুর গ্রাম, বন জঙ্গল, সে এক অপরূপ সাজ। দেখলে চোখ জুড়িয়ে যায়। সাথে সূর্যাস্তের লালচে রং পুকুরের জলে মিলেমিশে এক হয়ে গেছে। সামনে অস্তগামী সূর্য ক্ষণিকের অতিথি মাত্র। হাতের শাখাপলার আওয়াজে মুখ ঘুরিয়ে দেখি একজন মধ্যবয়সী স্ত্রীলোক হাজির হয়েছেন। বুঝলাম ইনি বরুণবাবুর স্ত্রী।
রুগ্ন চেহারা, তবে দেখতে সুশ্রী। গায়ের রং ফর্সা, লম্বায় বরুণবাবুর কাছাকাছি। ডিম্বাকৃতি মুখের অবয়বে জমিদারির বাড়ির বউ সর্বগুণ বর্তমান স্বরূপ, এবং হালকা মেজাজি বলেই মনে হয়। আমাদের সামনে আরো 2টি চেয়ার পাতা ছিল। সোমদা তার একটি দেখিয়ে বললেন, বসুন। উনি মুখের কাছে ঘোমটা ঠিক করে বললেন, এখন চেয়ারে বসা চলে না, আমি দাঁড়িয়ে কথা বলছি, আপনাদের কি প্রশ্ন বলুন। সোমদা জিজ্ঞেস করলেন, আপনার বেশি সময় নষ্ট করব না, তাই সোজাসুজি প্রশ্ন করছি, ঘটনার সময় কি আপনি জেগেছিলেন? মানে আপনার স্বামীর ঘুম যখন ভাঙে। বরুণবাবু স্ত্রী উত্তর দিতে শুরু করলেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু ঘুম ভাঙল যখন উনি ঘুম থেকে উঠে ঘরের আলো জ্বালালেন। জিজ্ঞাসা করায় বললেন, নিচে গ্রিলে ঢং ঢং করে কে যেন শব্দ করল। তারপর উনি নিচে নামতে যাচ্ছিলেন, আর তখনই একটা কানফাটা শব্দ হয়। শব্দ শুনে আমিও ওনার পিছু পিছু যাই। সোমদা একবার কপালটা চুলকে কি একটা ভেবে তারপর বললেন, বুঝলাম। আচ্ছা, ঘুমোতে যাওয়ার পর এবং বিস্ফোরণের মাঝে কি কিছু শুনেছিলেন? বরুণবাবু স্ত্রী কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক তেমন কিছু না, তবে হ্যাঁ, মাঝরাতে একবার লোডশেডিং হয়। আমার গরমে ঘুম ভেঙে যায়, বিছানায় এপাশ ওপাশ হচ্ছিলাম, তখন একটা ধপ করে আওয়াজ শুনি। আওয়াজ হালকা এসেছিল, তাই অতটা গ্রাহ্য করিনি, কারণ এইরকম আওয়াজ হতেই থাকে। বিড়ালের উপদ্রব ভেবে আবার ঘুমানোর চেষ্টা করি। ঠিক তার 10-15 মিনিট পরে বিদ্যুৎ চলে আসে। আমি পাখার হাওয়াতে ঘুমিয়ে পড়ি। সোমদা উঠে দাঁড়িয়ে নমস্কার করে বললেন, আপনাকে আর কিছু জিজ্ঞেস করার নেই, অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। এরপর একটু তরুণবাবুর স্ত্রীকে ডেকে পাঠালে ভালো হতো। বরুণবাবুর স্ত্রী প্রস্থান করলেন। কিছুক্ষণ পর তরুণবাবুর স্ত্রীকে সাথে করে নিয়ে এলেন। তরুণবাবুর স্ত্রীর গায়ে তখন সাদা থান পরিহিত, হাতে শাখা পলা ভেঙে দেওয়া হয়েছে, কপালে সিঁদুর কিছুক্ষণ আগেই বোধহয় মুছে দিয়েছে সমাজের অন্য মহিলা। সোমদা মুখ নিচু করে বললেন, খুবই দুঃখিত ব্যাপারটার জন্য, কিন্তু এমনভাবে ঘটনাটি ঘটেছে, তাই আমাদের গুটি কয়েক প্রশ্ন আছে, দয়া করে উত্তর দিয়ে একটু সহযোগিতা করুন। তরুণবাবুর স্ত্রী সোমদার কাছে অনেক বেটে মনে হচ্ছে, কিন্তু সেই কপালে ছড়িয়ে ছিটিয়ে সিঁদুরের মাঝেও রূপ ঝলকে উঠেছে। সব থেকে লক্ষণীয় বিষয় হলো একজোড়া চোখ, বুদ্ধিদীপ্ত চোখ। এই চোখে যে কোনো পুরুষ প্রেমে পাগল হতে পারে, সাথে মাঝারি স্বাস্থ্যের গঠন ও যৌবনের ছোঁয়া। বৈধব্যের পোশাক ঠিক ওনাকে মানিয়ে উঠতে পারছে না। উনি কিছু উত্তর না দিয়ে শুধু হুম বললেন। সোমদা ব্যালকনিতে পাইচারি করতে করতে জিজ্ঞেস করলেন, তরুণবাবুর সঙ্গে আপনার সম্পর্কটা কেমন ছিল? পাশ থেকে বরুণবাবুর স্ত্রী বলে উঠলেন, সম্পর্ক গড়ার সময় পেল কোথায়? বিয়ের অষ্টমঙ্গলার দিন তরুণ বিশ্ববিদ্যালয়ে ফিরে গেল, কি যেন খুব দরকারি কাজ আছে। তরুণ যাওয়ার কয়েকদিন পরেই ছোট বউ বাপের বাড়ি। তারপর এই 7 দিন আগে তরুণ ফিরেছিল। তরুণের ফেরার খবরটা ছোট বউ আগে থেকেই জেনেছিল, তাই ফেরার আগেই মধুপুর থেকে ফিরে আসে। তরুণবাবুর স্ত্রী তখনও চুপচাপ মুখ নামিয়ে দাঁড়িয়ে রইলেন, শুধু মাথা নেড়ে একবার সম্মতি জানালেন। সোমদা আবার জিজ্ঞেস করলেন, মধুপুর আপনার বাপের বাড়ি? আবার নিশ্চুপভাবেই সম্মতি জানালেন। সোমদা আমার চেয়ারের কাছে এসে দাঁড়ালেন, হাতগুলো ভাঁজ করে আমার মাথার দিকে ঝুঁকে বললেন, শেষ প্রশ্ন, ঘটনার আগে এবং পরে আপনি কিছু দেখেছেন? এবার উনি দুদিকে মাথা ঝাঁকালেন, মানে না বললেন। সোমদা হাত জোর করে নমস্কার জানিয়ে বললেন, আমার প্রশ্ন শেষ। বরুণবাবুর স্ত্রী ওনাকে ধরে নিচে নিয়ে গেলেন। বাইরে তখন আলো জ্বলতে শুরু করেছে, ব্যালকনির আলোও জ্বলে উঠেছে। আকাশে একটা লালচে ভাব এখনো বর্তমান, দূর থেকে চড়ুই পাখির আওয়াজ ভেসে আসছে। বরুণবাবু এতক্ষণে আমাদের কাছে এসে বসলেন। ওনার সাথে একজন শ্যামবর্ণের পাতলা ছিপছিপে চেহারার, ময়লা হাফ শার্ট ও ফুল প্যান্ট পরিহিত, কোমরে গামছা বাঁধা লম্বা চেহারার মানুষ সিঁড়ি পর্যন্ত এসে দাঁড়িয়ে গেছে। বরুণবাবু আমাদের উদ্দেশ্য করে বললেন, এই হচ্ছে মাধব, আমাদের নতুন ট্রাক্টর ড্রাইভার। মাধব একটু কাছে এসে নমস্কার জানিয়ে ব্যালকনির মেঝেতে বসে পড়ল। সোমদা বরুণবাবুকে জিজ্ঞেস করলেন, নতুন ড্রাইভার মানে? এর আগে কে ছিল? তার কি হলো? আমি সোমদার দিকে তাকালাম, সবকিছু জেনে শুনে আবার প্রশ্ন করছেন। বুঝলাম সোমদা সবকিছু বরাবর পরখ করে নিতে চায়, কে সত্যি বলছে বা কে মিথ্যে। সবকিছু মিলিয়ে দেখতে চান, অথবা এই সবকিছু থেকে বেরিয়ে আসবে
এক নতুন সূত্র। বরুণবাবু বারান্দা থেকে পুকুরের দিকে তাকিয়ে বললেন, মাধবের আগে ওই ট্রাক্টর জগাই চালাতো জগন্নাথ মাঝি, শুকরবনিতে বাড়ি। শুধু ট্রাক্টর চালানোই নয়, জগাই গত 10 বছর ধরে আমাদের বাড়িতে যাবতীয় কাজে নিযুক্ত ছিল। চাষবাস শুরু করে গৃহস্থের সব কাজ, মাঝে মধ্যে শাক সবজি মাছ এসবের বাজার পর্যন্ত জগাই করত। তারপরে ট্রাক্টর কেনা হয়। জগাই বলে সে নাকি ট্রাক্টর চালাতে জানে, তার লাইসেন্স অবধি আছে। আগে কয়লা খনিতে ট্রাক চালানোর অভিজ্ঞতাও আছে। আমি মনে মনে একটা শান্তি অনুভব করেছিলাম, এত বিশ্বস্ত লোক চালাতে চাইছে। সুতরাং রাত্রেবেলার খাদানের ট্রাক্টরে জগাইকে বসালাম। সবই ঠিকঠাক চলছিল। সমস্যাটা হলো তরুণের বিয়ের 1 মাস আগে। একদিন তরুণ বাড়ি ফেরার পরে সন্ধেবেলায় জগাইকে ডিজেল চুরিতে হাতে নাতে ধরে ফেলে। তরুণ আমাকে বলল পুলিশে দিতে, আমি দিইনি। ভাবলাম গরিব মানুষ, বাড়িতে বউ মেয়ে আছে, জগাই জেলে গেলে ওরা খাবে কি? সুতরাং একবার ধমক দিয়ে ছেড়ে দিই। কিন্তু তরুণ কড়াকড়ি ভাবে জানিয়ে দিল জগাইকে যেন গৃহস্থলীর কোনো কাজে না দেখতে পাওয়া যায়। বাড়িতে ঢোকার উপর নিষেধাজ্ঞা লাগলো। এই ঘটনার পর জগাই আর ট্রাক্টর চালায়নি। সব হিসেব নিকেশ করে ইট ভাটাতে কাজ করতে চলে যায়। তারপর থেকে মাধব ট্রাক্টর চালায়, কিন্তু ওকে আর গৃহস্থলীর কাজের সাথে জড়িত করি না। নিজেদের কাজ নিজেরাই করি। সোমদা সোফায় হেলান দিয়ে বললেন, বুঝলাম। আচ্ছা মাধব, সঞ্জয়বাবুকে কেমন লোক মনে হয়? মাধব এতক্ষণে কোমরের গামছাটা গলায় জড়িয়ে রেখেছে। সেই গামছাটাকে দুদিকে 2 হাতে জড়িয়ে বলল, সঞ্জয়বাবু খুব ভালো বটে, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, সবাইকে মিষ্টি মিষ্টি কথা বলে। যেদিন ঘটনাটি ঘটে সেদিন রাত্রে সঞ্জয়বাবু কি খাদানেই ছিলেন? একবারের জন্য এদিক ওদিক যাননি? মাধব একবার মাথা চুলকে বললেন, না তো, উনি আর আমি একসাথেই তো সব জোগাড়যন্ত্র করলাম। তারপর রোজকার মতোই বোম ফাটাই, কিন্তু তারপরে একটা শব্দ আসে। তখনই আমরা ট্রাক্টর নিয়ে শব্দের দিকে আসছিলাম, কিন্তু লোকের ভিড় আর লোকের কথা শুনে বুঝি বাবুদের ঘরে কেউ তরুণদাকে বোম মেরেছে। সোমদা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, বুঝলাম। কিছুক্ষণ কি একটা ভাবলেন, তারপর উঠে দাঁড়িয়ে বরুণবাবুকে বললেন, আচ্ছা আজকের মতো উঠি, কিছু সাহায্য লাগলে জানাবো, নমস্কার। আমিও সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে নমস্কার জানালাম। বরুণবাবুর বাড়ি থেকে যখন বিদায় নিলাম, ততক্ষণে চারিদিকে রাত্রির অন্ধকার। শুকরবনি গ্রাম পুকুর লাগোয়া, তাই গোটা গ্রাম তখন চোখের সামনে। বিদ্যুতের তার গ্রামের ওপর দিয়ে গেলেও গ্রামের অধিকাংশ ঘরে হ্যারিকেন বা ল্যাম্পের আলো জ্বলছে। গ্রামটা একটা আলো আঁধারির পরিবেশের মধ্যে ঝিঁঝি পোকার শব্দ সব মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করছে। প্রতিটি জনবসতিতে একটা জিনিস লক্ষণীয়, এবং সেটি হলো বর্ণবৈষম্য। টুকরো টুকরো ভাবে সেই গ্রামগুলো সেইভাবেই বিস্তৃত। এখানে চন্দনপুর ব্রাহ্মণের গ্রাম, রামপুর ব্যবসায়ী, আবার ওদের সেবায় শুকরবনি। অবাক হওয়ার কিছু নেই। যেখানে দেশ ভাগ হয় ধর্মের ভিত্তিতে, রাজ্য ভাগ হয় ভাষার ভিত্তিতে, সেখানে এগুলো তো খুব ছোট ছোট গ্রাম, না হওয়ার কি আছে? আমরা মামাবাড়ির পথে হাঁটা শুরু করলাম। মাঝে মাঝে কিছু গৃহস্থের ভেতর থেকে হারমোনিয়ামের গানের রেওয়াজ শুনতে পেলাম। আবার অন্য কোনো গৃহস্থে বাচ্চার কণ্ঠে কিশলয়। এদিকে দিন গড়াচ্ছে, রাত ফুরোচ্ছে, আবার দিন আসছে। সাথে সাথে আমাদের ছুটির মেয়াদ কমছে, কিন্তু রহস্য সে তো আরো জটিলতর হতে চলেছে। আচ্ছা, সোমদা কি ছুটির দিনের কথা ভাবছেন? চোখ মুখ দেখে সে কথা তো মনে হয় না। মামা বাড়ি ফিরে মাসিমাকে চা করতে বলে আমরা দোতলায় গেলাম। চেয়ারে বসে শরীরটা এলিয়ে দিলাম। মাথার ওপর পাখাটা নিঃশব্দে বনবন করে ঘুরে যাচ্ছে। ঘরের জানলা দিয়ে এক শীতল ফুরফুরে বাতাস, বোধহয় পার্শ্ববর্তী কোথাও বৃষ্টি হয়েছে। সোমদা চেয়ারে বসে সিগারেট চালিয়ে 2 টান দিয়ে পাখার দিকে তাকিয়ে হাসতে শুরু করেছেন। আমি অবাক, হঠাৎ কি হলো? সোমদা হাসছেন কেন? পাগল হলেন নাকি এইসব রহস্য রহস্য করে? বললাম, হাসছো কেন? সোমদা হাসি থামিয়ে বললেন, কি চলছে আমাদের সাথে? সঞ্জয় থেকে মাধব, এবার মাধব থেকে জগাই, আর কে কে বাকি আছে যাদের সাথে এখনো পরিচয় হয়নি? আমি একটু সামনে ঝুঁকে বললাম, সেটা ঠিক কথা, কেউ কিছু পুরোপুরি খুলে বলছে না, একমাত্র বরুণবাবু ছাড়া। মামিমা চা নিয়ে এলেন। সোমদা মামিমার পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি আগে ভাগেই
জ্বলন্ত সিগারেট অ্যাশট্রেতে নিভিয়ে অ্যাশট্রে লুকিয়ে দিলেন। মামিমা চা দিয়ে নিচে চলে গেলেন। সোমদা চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আগামীকাল সকাল সকাল তুই জামদিঘির ইটভাটা যাবি, জগায়ের সাথে দেখা করবি, তারপর তাকে বিকেলে চন্দনপুর আসতে বলিস। বলবি থানার মেজবাবু ডেকেছেন তরুণ চক্রবর্তীর খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে। আমি ভুরুকুচকে বললাম, আমি একা যাব, তুমি যাবে না? সোমদা কাপে শেষ চুমুক দিয়ে কাপ টেবিলে রেখে জামা খুলতে খুলতে বললেন, আমি নতুন গ্রাম যাব, সঞ্জয়বাবুর ব্যাপারে খোঁজ নিতে। আর হ্যাঁ, তোর জন্য সাইকেল বরাদ্দ রইল, আমি স্কুটিতে যাব। আমি আবার সোফায় হেলান দিয়ে বললাম, আচ্ছা তাই হবে। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে রওনা দিতে হবে, বেশি রোদ্রে সাইকেল চালানো যাবে না। মাঝরাত্রিতে একবার ঘুম ভেঙে যেতে দেখি সোমদা পাশে নেই। ঘরের দরজাটা খোলা, সেই দরজা দিয়ে ছাদ দেখা যায়। ছাদের মধ্যে একটা চেয়ারে সোমদা মাথা এলিয়ে বসে আছেন, ডান হাতে আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। বুঝলাম তিনি রহস্যের হিসেব নিকেশ কষায় ব্যস্ত। সবকিছু সমাধানের পথে, শুধু আরো কিছু সময়ের অপেক্ষা। গল্পের পরবর্তী অংশ শোনার জন্য এই শোটিকে সাবস্ক্রাইব করুন।